নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী স্বপন কুমারের লেখা একটি গোয়েন্দা উপন্যাস, মিথ্যা চমক। ঢং ঢং করে দূরের পেটা ঘড়িটা জানিয়ে দিল রাত 10টা। ট্যাংরার নিম্ন অঞ্চলের একটা বস্তি। ছোট ছোট সব কাঠের ঘর, স্যাঁতস্যাঁতে মেঝে। ইলেকট্রিসিটি এখানে প্রবেশাধিকার পায়নি। খুপড়ির মতো ঘরগুলোতে টিমটিম করে মোমবাতি জ্বলে। সে অল্প আলোয় অন্ধকারকে দূর করে আলোকের স্বাচ্ছন্দ্য অনুভব করা যায় না। ঠিক রাত 10টা বাজার সঙ্গে সঙ্গে একজন দীর্ঘকায় লোককে গলিপথ পার হয়ে একটা বাড়ির সামনে এসে দাঁড়াতে দেখা গেল। পরনে স্যুট, তার ওপর ওভারকোট, মাথায় হ্যাট, বেশভূষায় যতটা সম্ভব আভিজাত্যের প্রকাশ। কাকে চাই? চীনা ভাষায় একজন প্রশ্ন করে। ওয়াংহিন, চীনা ভাষায় উত্তর দেয় লোকটা। সঙ্গে সঙ্গে শোনা যায় একটা অস্পষ্ট পেচকের ডাকের মতো শব্দ। ধীরে ধীরে সেই ডাকের অনুকরণে ডেকে উঠল আরও অনেকগুলো লোক। সারা বাড়ির বুকে যেন ছড়িয়ে পড়ল ওই বিচিত্র শব্দ। ভেতরে যাও। ধন্যবাদ। লোকটি এগিয়ে চলে। সরু পট্টার ওপর কিছুটা করে ফাঁক রেখে একজন করে চিনেম্যান বসে। তাদের চোখগুলো যেন নেশায় মুহ্যমান। কিসের এক অজানা সন্দেহে পাণ্ডুর যেন ঢুলু ঢুলু। পৃথিবীর ঘুম নেমে এসেছে তাদের সে চোখগুলোয়। দাঁড়াও। দরজার ঠিক মুখোমুখি এসে একজন তার গতিরোধ করে। কি খবর ওস্তাদ? দীর্ঘকায় আগন্তুক প্রশ্ন করল। উত্তরে অন্য লোকটি মৃদু হাসে। লোকটি বৃদ্ধ, বেশভূষা অবিন্যস্ত, চুল রুক্ষ। পৃথিবীর সব কিছুর প্রতি যেন একান্ত বিতরাগের ভাব তার চোখে মুখে ফুটে উঠেছে। আমার পাওনা? ও, কমিশন? হ্যাঁ। আগে ঘুরে আসি ওস্তাদ, কিছু না পেলে কি করে? বেশ, যাও। চ্যাং আছে তো? হ্যাঁ, সোজা চলে যাও। লোকটা এগিয়ে যায়, গতিভঙ্গিতে দৃঢ়তা, দৃপ্ত তেজ। পৃথিবীর কাউকে গ্রাহ্য বা ভয় করবার জন্যে তার জন্ম হয়নি। কি খবর ওস্তাদ? ভেতরের ঘরে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে একজন লোক প্রশ্ন করে। এখানে ভেতরের ঘরখানির একটু বর্ণনা দেওয়া উচিত। বস্তির অন্য সব ঘরের তুলনায় এই ঘরটা একটু বড়, অনেকটা যেন একটা গুদাম ঘরের মতো। পৃথিবীর মুক্ত প্রকৃতির অবধারিত আলো বাতাস এখানে খুব কমই প্রবেশ করবার অবকাশ পায়। ঘরটার এক কোণে একটা মস্ত বড় টেবিল, তার চারদিকে সার সার সব চেয়ার পাতা। ঠিক কেন্দ্রস্থলে একসঙ্গে জ্বলছে গোটা তিনেক মোমের বাতি। টেবিলটাকে ঘিরে চেয়ারগুলোতে বসে কতগুলো চীনে আর অ্যাংলো ইন্ডিয়ান যুবক। মরণ সাগরের ওপারের দরবারে একদল বিচার প্রার্থী যেন। তাদের একাগ্র দৃষ্টি একটি প্রৌঢ় লোকের দিকে নিবদ্ধ। ওই প্রৌঢ়কে সকলে জানে চ্যাং বলে। প্রৌঢ় লোকটি কতকগুলি তাস নিয়ে নাড়াচাড়া করছিল। তাদের হাবভাব দেখে বোঝা যায় পৃথিবীর থেকে অনেক দূরে আশ্রয় নিয়েছে তাদের মন। তারা জানে শুধু তাস, টাকা আর নেশা। এছাড়া কোনো চতুর্থ বস্তু যে এ পৃথিবীতে আছে এ কথা তারা মানতে চায় না। দীর্ঘকায় আগন্তুককে দেখে চ্যাং উঠে এসে প্রশ্নটা করে। লোকটি উত্তরে বলে, তোমার কোনো ভাবনা নেই ওস্তাদ, মাল ঠিকই এসে পৌঁছে গেছে। কি মাল? 200 ভরি আফিং আর এই 1 কৌটো কোকেন। সাবাস, তোমাকে আমার তাই এত পছন্দ। যাক, টাকাটা কি এখনই চাই? লোকটা বিচিত্র ভঙ্গিতে ঘাটটা নেড়ে বলে, টাকা বাকির কারবার করতে গেলে মালটাও বাকি থাকে ওস্তাদ। নগদ মাল মানেই নগদ টাকা। কুশ্রী হাসিতে
মুখখানা ভরিয়ে তুলে চ্যাং বলে, তা তো বটেই, তা তো বটেই। বিশ্বের উজাড় করা লোভ যেন তার কুতকুতে দুটো চোখে। তারপর কোমর থেকে বের করে একটা চামড়ার ব্যাগ। তার মধ্যে থেকে কতগুলো নোট লোকটার হাতে তুলে দিয়ে চ্যাং বলে, 2000 আছে, গুনে নাও। আর বাকি 500? লোকটা প্রশ্ন করে। তার জন্য চিন্তা কি, আবার যেদিন মাল আনবে। তাহলে আফিং না হয় কিছু কম নাও, কি বলো? আমাকে বিশ্বাস হয় না? বিশ্বাস, পুণ্য, সত্য, ধর্ম, এসব কথাগুলোকে আমার অভিধান থেকে একেবারে কেটে বাদ দিয়ে দিয়েছি চ্যাং। বেশ, নাও তবে। আরও কতকগুলো নোট চ্যাং লোকটার হাতে গুজে দিয়ে মালগুলো নিয়ে নেয়। তারপর পা বাড়ায় ভেতরের একটা চোর কুঠুরির উদ্দেশ্যে। ওদিকে জুয়োর টেবিলে ততক্ষণে গোলমাল শুরু হয়ে গিয়েছে। এদিকে এসো না হে চ্যাং, বলি ফাঁকি দেবার মতলব নাকি হে তোমার? দেরি করছো কেন বাবা, সবুর সইছে না। চ্যাং মালগুলো রেখে বেরিয়ে আসে খোঁড়াতে খোঁড়াতে। তার একটা পা ছোট, তাই জন্ম থেকেই সে এমনই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে অভ্যস্ত। টেবিলের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দেবার ভঙ্গিতে চ্যাং শুরু করে, জীবনে কখনো কাউকে ঠকায়নি। জুয়োর বোর্ডে কারো 1 পয়সা কখনো মেরেছি, এমন কথা কেউ বলতে পারে? কই, বলুক দেখি কেউ। দীর্ঘদেহ লোকটা টাকাগুলো গুনে নিয়ে পকেটে পুরেছিল। এবার সে টেবিলের কাছে এসে দাঁড়িয়ে বলে, বাবা, দেখছি ধর্মপুত্র যুধিষ্ঠির। চ্যাং বাংলা কথা বোঝে না। সে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলল, কি বললে? সাধুতা? হ্যাঁ, সততার গর্ব যদি কেউ করতে পারে তো সেই চ্যাং। কি বলো ওস্তাদ? তারপর চোখ দুটো পিটপিট করতে করতে বলে, কি বাবা, হবে নাকি 2-1 দান? দীর্ঘদেহ লোকটি হো হো করে হেসে উঠল, বলল, মিথ্যে কেন হেরে মরবে চ্যাং? তার চেয়ে এইসব ছেলে ছোকরাদের ঠকিয়ে 2 পয়সা যা পাচ্ছ তাই নিয়েই সন্তুষ্ট থাকো। তার মানে? চ্যাং যেন গর্জে উঠল, কি বলতে চাও হে ছোকরা? 2-10 ভরি আফিং আর কোকেন বই এনে মাথা কিনে নিয়েছো নাকি? এত বড় তোমার সাধ্য যে বলো কিনা আমি লোক ঠকাই? অ্যাংলো ইন্ডিয়ান ছেলেগুলো তখন চিৎকার করে উঠল, চ্যাং, তুমি তাহলে আমাদের ঠকিয়ে নেবার কারবার শুরু করেছ? চ্যাং চিৎকার করে ওঠে, তোমরা পাগল হয়ে গেলে নাকি এই লোকটার কথা শুনে? লোকটি সমান তেজের সঙ্গে উত্তর দেয়, আমি বসবো নাকি টেবিলে? চ্যাং বলল, নিশ্চয়ই, এক্ষুনি বসো না। কে তোমাকে বারণ করেছে? তোমার এত বড় সাহস যে আমাকে বলো কিনা জোচ্চোর? লোকটা টেবিলের এক কোণে বসে পড়ে। খেলা শুরু হয়। চ্যাং সাফল করে তাস বেটে দেয়। সকলেই আপন আপন তাস তুলে নেয়। কেবল চ্যাং বলে, আমি ব্লাইন্ড ধরব। লোকটা উত্তর দেয় না, শুধু মৃদু হাসে। তারপর বলে, ধরো দেখে ওস্তাদ। দান ধরা চলে। শুধু চ্যাং আর সেই লোকটা, অন্য সকলেই তাস ফেলে দেয়। চ্যাং ধরে 50। লোকটা একখানা 100 টাকার নোট এগিয়ে দেয়। তারপর বলে, তাস দেখাও। চ্যাং তাস তুলে গম্ভীর মুখে বলে, তোমার কি তাস? লোকটা বলে, রান। শিকারী বাঘের মতো চ্যাংয়ের কুতকুতে দুটি চোখ থেকে যেন বিশ্বের লালসা ঝরে পড়ে। সামনের ঠোঁটটা উল্টে বলে, 2-এর ট্রাইও। বলে টেবিলের ওপরে রাখা রাশিকৃত নোটগুলো নিজের কোলের দিকে টেনে নেয়। লোকটাকে হেরে যেতে দেখে অ্যাংলো ইন্ডিয়ান ছেলেগুলো অবাক হয়ে যায়। চীনা যুবকগুলো তার উত্তরে শুধু একটু অবজ্ঞার হাসি হাসে। আবার খেলা চলে। এবারও লোকটা অনেক টাকা হেরে যায়। চ্যাং টাকাগুলো যেই কোলের দিকে টেনে নিতে উদ্যত হয়, অমনি লোকটা লাফিয়ে উঠে বলে, তোমার জোকার দুটো দাগি চ্যাং, আর যার চোখেই ধুলো দাও। আমার চোখ দুটোকে ঠকানো অত সহজ নয়। তার মানে? চ্যাং যেন গর্জে ওঠে, ঠিকই বলছি। শান্ত কণ্ঠে লোকটা বলে, হয় তাস জোড়া পাল্টাও, নয়তো আমার টাকা ফেরত দাও। এবার অ্যাংলো ইন্ডিয়ান যুবকের দল চিৎকার করে ওঠে, চুরি, জোর চুরি, শয়তানি, তাস পাল্টাও, না হলে তোমাকে খুন করব শয়তান। চ্যাং বাধ্য হয়ে নতুন আর এক জোড়া তাস বের করে। তাসটা বেশ ভালো করে পরীক্ষা করে লোকটা বলে, ঠিক আছে, তাস বাটো। তাস বাটা হয়। খেলা চলে শুধু দুজনের মধ্যে। চ্যাং বলে, আমি ব্লাইন্ড। লোকটি মৃদু হেসে বলে,
আমিও ব্লাইন্ড। চ্যাং একখানা 10 টাকার নোট ছুঁড়ে মারে টেবিলের ওপরে। লোকটি ধরে একখানা 100 টাকার নোট। চ্যাং 500, লোকটি 500। অবশেষে চ্যাং এক গোছা নোট ধরে বলে, এই 1000 সই। লোকটিও 1000 টাকা গুনে গুনে ধরে বলে, তাস দেখাও। চ্যাং বলে, বিবির জোর। লোকটা তাস ফেলে দিয়ে বলে, ফ্ল্যাশ। সমস্ত টাকা নিজের পকেটে রেখে লোকটা বলে, কি হে সাঙ্গাত, খেলার শখ মিটেছে তো? চ্যাং বলে, আরও এক দান। আবার খেলা চলে। চ্যাং 2000 টাকা হেরে যায়। গম্ভীর মুখে টাকাগুলো পকেটে রেখে লোকটা বলে, যাক, আজ ভাগ্যটা ভালো ছিল, বেশ 2 পয়সা হলো দেখতে পাচ্ছি। অকস্মাৎ হিংস্র নেকড়ের মতো চ্যাং উঠে দাঁড়িয়ে কোমরে হাত দেয়। কোমরে তার একটা বিরাট ধারালো ছোড়া গোজা। লোকটা যেন তৈরি হয়েছিল। একটা নিকোষ কালো ছোট্ট রিভলভার চ্যাংয়ের দিকে উদ্যত করে বলে, খবরদার, 1 পাও নড়ো না চ্যাং। মনে রেখো, দস্যু ইউকিনের হাতের টিপ কখনো ব্যর্থ হয় না। ইউকিন? তুমি ইউকিন? রক্তথাবা? সকলে বিস্মিত, চ্যাংও অবাক। ঘরের মধ্যে একটা বাজ পড়লেও বোধহয় সকলে এত অবাক হতো কিনা সন্দেহ। লোকটা বলে, হ্যাঁ, চীন ছেড়ে বর্মা, সম্প্রতি বর্মা ছেড়ে কলকাতা। তা দিনগুলো মোটামুটি মন্দ কাটছে না, কি বলো চ্যাং? চ্যাং বিমূঢ়, সকলে নিশ্চুপ। রিভলভারটা দোলাতে দোলাতে হাসি মুখে লোকটা বেরিয়ে যায়। দরজার ঠিক মুখে দাঁড়িয়ে একবার শুধু বলে, তোমাকে ভুলব না চ্যাং, আবার হয়তো কোনো দিন দেখা হবে, কিন্তু পরিচয় যখন জেনেছ তখন আর মালের কারবার তোমার সঙ্গে চলবে না। আচ্ছা, চলি বন্ধু, শুভরাত্রি। কুয়াশায় মোড়া ফ্যাকাশে রাত, নিথর, কালো, তুহিনতায় আচ্ছন্ন যেন। সুগভীর কোন এক অজানা মৌনতায় স্তব্ধ। রাতের কালো ওড়না নিঃশেষে গ্রাস করে লোকটার সুদীর্ঘ দেহ। মোড়ের গ্যাসপোস্টের নিচে একবার শুধু তাকে দেখা যায়, তারপর পথের বাঁকে আবার অদৃশ্য হয়ে যায়। গুদাম ঘরের টেবিলের সামনে বসে হতাশভাবে চ্যাং শুধু চীনে ভাষায় বলে, হা বুদ্ধ, এখনও আমি মানুষ চিনতে শিখলাম না। কলকাতা শহরের পূব দিকে নারকেলডাঙ্গা, কাদাপাড়া, বেলেঘাটা, ট্যাংরা প্রভৃতি এলাকা ও তার সংলগ্ন অঞ্চলটাতে সম্প্রতি আইন অমান্যকারীর সংখ্যা ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। প্রকাশ্য দিনের বেলায় পর্যন্ত সেখানে যে হারে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি ইত্যাদি লেগে থাকে, তাতে কলকাতা পুলিশ ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছে। এখানে এমন একদল লোকের বাস যারা আইন মানে না, পুলিশ মানে না, বিটের কনস্টেবলের সামনেই দুষ্কার্য সম্পন্ন করে নিশ্চিন্ত মনে গা ঢাকা দেয়। খবরটা পুলিশ বিভাগকে সচকিত করে তুলল। খালপাড়ের নিম্ন অঞ্চলগুলোতে পাহারার সংখ্যা বাড়ানো হয়েছে। এক একটি পোস্টিংয়ে 2 জন করে পাহারাওয়ালা নিযুক্ত করা হয়েছে। তবুও কোনো সুফলই দেখা যায়নি। 2-1 জন পুলিশকে আটকে রেখে বা বেঁধে রেখেও অনেক সময় দুর্বৃত্ত দল পরম আরামে দুষ্কার্য করে চলে যায়। তারপর অন্য পুলিশ কনস্টেবল এসে হয়তো তাদের উদ্ধার করে। এ ধরনের ঘটনা ঘটেছে একবার নয়, বারবার। স্থানীয় থানার সাহায্যে কোনো কিনারা না হওয়াতে অনেকে লালবাজার থানায় খবর পাঠায় এ ব্যাপারের সুব্যবস্থার আশায়। লালবাজার থানা, বেলা 3টে। এই সব বিষয় নিয়ে আলোচনার জন্য সেদিন পুলিশ কমিশনার সাহেব একটি ঘরোয়া বৈঠক আহ্বান করেছিলেন। তাতে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার মিস্টার চ্যাটারসন, ইন্সপেক্টর বঙ্কিমবাবু, ইন্সপেক্টর তরফদার এবং বিখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। কমিশনার সাহেব বললেন, আগে কোনো ড্রাস্টিক পথ অবলম্বন না করে বিষয়টি সম্বন্ধে গোপনে তদন্ত করা হোক। ইন্সপেক্টর তরফদার তার কথায় সমর্থন জানালেন। কমিশনার সাহেব তখন অনুরোধ জানালেন ডিটেকটিভ দীপক চ্যাটার্জিকে। এর আগে সে এ ধরনের কেসে বহুবার আশাতীত সাফল্য লাভ করেছে। দীপক কথাটা শুনে বলল, স্থানীয় থানার সাহায্য পেলে এ ধরনের তদন্ত ব্যাপারে অনেকটা সুবিধে হয়। কমিশনার সাহেব বললেন, অফকোর্স মিস্টার চ্যাটার্জি, আমি কাদাপাড়া থানায় এক্ষুনি ফোন করে দিচ্ছি। ওখানকার ওসি মিস্টার দেশাই বেশ জবরদস্ত লোক। আপনি কোনো খোঁজখবর পেলে
তার সাহায্য নিতে পারেন স্বচ্ছন্দে। দীপক ধন্যবাদ জানিয়ে বলে, আমি এ ব্যাপারে যতটা সম্ভব চেষ্টা করব বলে প্রতিশ্রুতি দিচ্ছি স্যার। তবে সফলতা অর্জনের ব্যাপারে খানিকটা ভগবানের হাত থাকা চাই স্যার। আপনি তাহলে সুপার ন্যাচারাল পাওয়ারে বিশ্বাস করেন মিস্টার চ্যাটার্জি? অবশ্যই স্যার। একটা কথা আছে জানেন তো, ক্রাইম ডাজ নট পে। অপরাধীকে তাই ধরা পড়তেই হবে। আর যত বিপদেই আমরা গিয়ে পড়ি না কেন, আলটিমেট ভিক্টরি আমাদের হতে বাধ্য। কমিশনার সাহেব দীপকের সঙ্গে শেক হ্যান্ড করে বলেন, আই উইশ ইউ সাকসেস মিস্টার চ্যাটার্জি। পরদিন বিকেল 5:30। ডিটেকটিভ দীপক চ্যাটার্জি আর তার সহকারী রতনলালকে দেখা গেল এই অঞ্চলটায় ঘুরে বেড়াতে। মোটামুটি সারা অঞ্চলটাতে একবার ঘুরে বেরিয়ে দীপক একসময় হেসে রতনকে বলল, এই অঞ্চলে এই ধরনের আইন অমান্য না হলেই আমি একটু বিস্মিত হতাম। কেন? এখানে অধিকাংশই বস্তি, ছোট ছোট পায়রার খুপড়ির মতো ঘর, আর এত গলিঘুপছি যে কেউ কোনো অপরাধ করে মাসের পর মাস এখানে নিশ্চিন্তে লুকিয়ে থাকতে পারে। তা বটে। আর বস্তির লোকগুলোর দিকে তাকালে বোঝা যায় ওরা আর যাই হোক কখনোই শ্রী চৈতন্য গোছের নয়। তা অস্বীকার করি না, কিন্তু এ ধরনের ছিল তো চিরদিনই। কিন্তু সম্প্রতি অত্যাচারটা এত বৃদ্ধি পেল কেন? সেটা ঠিক বুঝতে পারছি না। তবে মনে হচ্ছে সম্প্রতি কোনো মাথাওয়ালা লোক এদের মধ্যে এসে একটা দল পাকিয়েছে। সে একজন লোক না একের বেশি লোক তা অবশ্য জানি না, কিন্তু মনে হয় সেই এদের চালিয়ে এভাবে একের পর এক ক্রাইম করে চলেছে। সেটা বের করতে আমাদের একটু বেগ পেতে হবে হয়তো। সন্ধ্যা হয় হয়। অস্তরঙিন সূর্য পশ্চিম দিগন্তে সবেমাত্র ডুবেছে রাঙা আভা ছড়িয়ে। বস্তিগুলোর মধ্যে ঝাপসা অন্ধকার জমতে শুরু করেছে। তার ফলে পরিবেশটা যেন আরও কেমন রহস্যময় হয়ে উঠেছে। দিগন্ত ছোঁয়া আধারের আলিঙ্গনে পৃথিবী নিজেকে নিঃশেষে সঁপে দিচ্ছে। মায়ামাখা প্রকৃতির দিক থেকে চোখ ফিরিয়ে রতন বলল, সত্যি এদিকে তাকালে মনেই হয় না যে এই সুন্দর পৃথিবীর বুকেও পরপর এভাবে একটির পর একটি দুষ্কার্য ঘটে চলেছে। দীপক কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু তার উত্তর দেবার আগেই একটা গোলমাল ভেসে এলো। শোনা গেল ভারী জুতোর শব্দ। দীপক চেয়ে দেখল একটা রোগা মতো লোক একটা ব্যাগ হাতে নিয়ে প্রাণপণে ছুটে চলেছে। তার পেছনে পেছনে একটা মোটা কনস্টেবল তার বিশাল দেহটা নিয়ে প্রাণপণে দৌড়বার ব্যর্থ চেষ্টা করছে। দীপক লোকটাকে ধরে ফেলল। তারপর কনস্টেবলটা এলে তার হাতে লোকটাকে তুলে দিয়ে বলল, থানামে চলো। অনেকগুলি কৌতূহলী দর্শক এসে ভিড় জমাবার চেষ্টা করছিল। দীপক একবার ধমক দিতেই লোকের ভিড় কমল। ওদের উদ্দেশ্য ভালো নাও হতে পারে, এমনকি লোকটার দলের কোনো লোক দর্শকের মধ্যে থাকতে পারে। দীপক তাই রতনকে বলল, চল রে, থানার দিকে যাওয়া যাক। থানার ওসি দীপককে চিনতে পেরেই সাদরে অভ্যর্থনা জানালেন, আসুন মিস্টার চ্যাটার্জি, আপনি যে এখানে পদধূলি দেবেন তা জানতাম। কেন? আজই সকালে কমিশনার সাহেবের ফোন পেয়েছি। তিনিই ফোনে বললেন যে। বুঝেছি, বাধা দিয়ে দীপক বলল, কিন্তু এদিকে পা দিয়েই তো একটা চোর ধরবার ব্যবস্থা করে ফেললাম। কথাটা বলেই হো হো করে হেসে উঠল দীপক। মিস্টার দেশাই হেসে উঠে বললেন, তাই নাকি? এখানে পা দিয়েই কাজের হাতেখড়ি হয়ে গেল? দীপক হেসে বলল, হ্যাঁ, ওরা এক্ষুনি এসে পড়বে। কথার সঙ্গে সঙ্গে কনস্টেবল হরিভগৎ সিং প্রবেশ করল একজন লোকের হাত ধরে, আর তার সাথে একটি মেয়ে, বয়স তার 25-এর কাছাকাছি, সুন্দরী, চেহারার মধ্যে কেমন যেন একটা রহস্যময়তা। থানা অফিসারের দিকে চেয়ে কনস্টেবলটি বলল, হুজুর, এই লোকটা ওর হাত থেকে ভ্যানিটি ব্যাগটা ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল। দীপক মেয়েটির দিকে চেয়ে প্রশ্ন করল, ওটা কি আপনার ব্যাগ? মেয়েটি সলজ্জ ভঙ্গিতে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, আমি পথ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ লোকটা কোত্থেকে ছুটে এসে হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে পালাবার চেষ্টা করছিল। এমন সময় আপনি ওকে ধরে ফেললেন দেখলাম। দীপক এবার তাকালো লোকটির দিকে। তাকে ধরবার সময় ঠিক খেয়াল হয়নি। এবার বেশ ভালো করে দেখে দীপকের মনে হলো লোকটি যেন তার পরিচিত। দীপক জিজ্ঞাসা করল, কি হে, জেল থেকে বের হয়েই আবার শুরু করে দিয়েছ নাকি? লোকটি তেজের সঙ্গে উত্তর দিল, করবো না তো কি করে পেট চলবে শুনি বাবু সাহেব? জেল থেকে বেরিয়ে আমার সঙ্গে দেখা করলেই তো পারতে।
যা হোক একটা কাজের ব্যবস্থা করে দিতাম। তা বছর ঘানি ঘোরালে ইউসুফ? 3 বছর। কিন্তু এবার যে আরও বছরখানেক হবে। আমাকে সোজা পেয়েছেন বলেই বারবার গারদে ঠেলছেন, কিন্তু এবার যার পাল্লায় পড়বেন তাকে আর অত সহজে হবে না স্যার। তাই নাকি? তা লোকটা কে হে ইউসুফ? অত সহজে কথা বের হয় না টিকটিকি মশাই। চেষ্টা করুন, একদিন নিশ্চয়ই তার সঙ্গে দেখা হবে। ইউসুফের সঙ্গে কথা না বাড়িয়ে তাকে তক্ষুনি হাজতে পাঠানো হলো। তারপর মেয়েটির দিকে চেয়ে দীপক প্রশ্ন করল, আপনার নাম? চপলা বসু। এই অঞ্চলটার বদনাম নিশ্চয়ই শুনেছেন, তবুও রাতের বেলায় এধারে এসেছিলেন কেন? আমার এক আত্মীয়ের সঙ্গে দেখা করবার জন্যে। কিন্তু এখন যাবেন কি করে? তাই তো ভাবছি। আচ্ছা, সেজন্যে চিন্তিত হতে হবে না। আপনার বিবৃতিটা শেষ করুন। যদি কিছু মনে না করেন, আমার গাড়িতে করে আপনাকে এসপ্ল্যানেড পর্যন্ত পৌঁছে দিতে পারি। আপনি থাকেন কোথায়? হোটেল রিজেন্ট। ও, সে তো ভবানীপুরে। হ্যাঁ, এসপ্ল্যানেডে পৌঁছে দিলেই বাকি রাস্তাটা আমি একাই যেতে পারবো। কিন্তু সেদিন কি দীপক কল্পনা করতে পেরেছিল যে অল্প কয়েকদিনের মধ্যেই এই মেয়েটির সঙ্গে অনেকগুলি ব্যাপারেই তাকে পাশাপাশি দাঁড়িয়ে কোনো একটা সুসংহত দুর্বৃত্ত দলের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে? অনেকক্ষণ কথা বলে ডেপুটি কমিশনার মিস্টার চ্যাটারসন তার বক্তব্য শেষ করলেন। মোটামুটি তার বক্তব্য হচ্ছে এই যে এই সমস্ত ঘটনার মূলে নিশ্চয়ই কোনো একজন লোকের গোপন হাত আছে। দীপক বলল, এই ধরনের ঘটনাগুলো আগে শুধু পূর্ব কলকাতার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু সম্প্রতি এগুলো সারা শহরের বুকে ছড়িয়ে পড়তে শুরু করেছে বলেই আমরা এতটা চিন্তিত হয়ে পড়তে বাধ্য হচ্ছি। এগুলি সব কি একই দলের কীর্তি? আমার তো তাই মনে হয়। গতকাল বিকেলের একটা ঘটনা শুনলেই এ সম্বন্ধে আপনি নিঃসন্দেহ হবেন। দীপক বিগত ঘটনাগুলোর সারাংশ ডেপুটি কমিশনারের কাছে খুলে বলল। সমস্ত শুনে তিনি বললেন, আপনি এদিকে কত দূর এগোলেন? যত শীঘ্র সম্ভব ব্যবস্থা না করলে? দীপক বাধা দিয়ে বলল, এই অঞ্চলগুলোতে আমার একজন গুপ্ত সংবাদদাতা আছে। তার নাম অনন্তপ্রসাদ। ইনফর্মার অনন্তপ্রসাদের কাছে আমি সাহায্য চেয়েছি। মনে হয় রহস্যগুলোর কিনারা করতে বেশি দিন লাগবে না। ডেপুটি কমিশনার বললেন, ওহো, মনে পড়েছে বটে। গোড়াকয়েক চুরি আর পকেটমারের কেসে লোকটা অপরাধীদের ধরিয়ে দিতে সাহায্য করেছিল, তাই না? দীপক বলল, হ্যাঁ, লোকটা সংবাদ দেয় নেহাত মন্দ নয়। ও ধরনের দু একজন ইনফর্মার না থাকলে কাজ করে ঠিক সুবিধা হয় না। ডেপুটি কমিশনার হেসে বললেন, যা হোক, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে ফেলুন মিস্টার চ্যাটার্জি। এভাবে আইন অমান্য হতে থাকলে অবশেষে আইন এবং পুলিশের কোনো মূল্যই থাকে না। দীপক নমস্কার জানিয়ে পথে বেরিয়ে পড়ল। সেদিনই বিকেলে দীপক অনন্তপ্রসাদের কাছ থেকে একটা ফোন পেল। হ্যালো, দীপকবাবু? হ্যাঁ, অনন্ত। তারপর খবর কি বলো? জরুরি খবর আছে। কখন জানাবে? টেলিফোনে এসব কথা হয় না, সবটুকু ভালো করে জেনে নিয়ে তারপর আপনাকে সব জানাবো। ধন্যবাদ। যতদূর জেনেছি একজন লোক দলের সব কিছু, তার খোঁজ বের করবার চেষ্টা করছি, কিন্তু বুঝতেই তো পারছেন। বুঝলাম। আচ্ছা, এখন থাক, পরে সবটুকু শুনবো, কেমন? সেই ভালো স্যার। আচ্ছা, নমস্কার। অনন্তপ্রসাদের ফোনটা ছেড়ে দিয়ে দীপক বের হলো আর একবার ওই অঞ্চলটা ঘুরে দেখবার জন্যে। সন্ধ্যার মুখোমুখি দীপক নারকেলডাঙ্গা অঞ্চলে নেমে গাড়ির ড্রাইভারকে বলল থানার দিকে গাড়িটা নিয়ে যেতে। তারপর পায়ে হেঁটে কাদাপাড়ার দিকে এগিয়ে চলল। পরনে অতি সাধারণ পোশাক ছিল তার, তবে চিরসঙ্গী রিভলভারটিকে সে সঙ্গে নিতে ভোলেনি। পথের মোড়ে মোড়ে সবে আলোগুলো জ্বলে উঠেছে। একটা সরু গলির মাথায় পৌঁছে দীপক যা দেখল তাতে তার সারা দেহের ওপর দিয়ে যেন মুহূর্তে একটা হিমপ্রবাহ বয়ে গেল। হাত পা মুখ বাঁধা অবস্থায় একটি মেয়েকে দুজন দুর্বৃত্ত ধরাধরি করে একটা গাড়িতে তুলছে। দীপকের হাতের পিস্তলটা গর্জে উঠল একবার। দুর্বৃত্তদের গাড়ির টায়ারটা ফেসে গেল। একটা ভীষণ শব্দ। অবস্থা বেগতিক দেখে দুটি লোকই ছুটতে ছুটতে পাশের গলির মধ্যে ঢুকে পড়ল। দীপক এবার গাড়িখানার দিকে এগিয়ে গেল। হাত পা মুখের বাঁধন কেটে দিয়ে মেয়েটার মুখের দিকে তাকাতেই চমকে উঠল দীপক। এ সেই চপলা। তক্ষুনি একটা ট্যাক্সিতে করে দীপক চপলাকে নিয়ে কাদাবাড়া থানায় গিয়ে পৌঁছল। কাদাবাড়া থানায় পৌঁছলে ওসি মিস্টার দেশাই
চপলাকে দেখে বললেন, পরপর দুবার আপনি এভাবে আক্রান্ত হলেন, এ তো ভালো কথা নয়। মনে হচ্ছে যেন আপনার ওপরে তাদের নিশ্চয়ই কোনো রাগ আছে। চপলা হেসে বলল, হতে পারে, কিন্তু কী কারণে তাই তো বুঝতে পারছি না। বারবার তবে আপনার এই অঞ্চলে আসা নিশ্চয়ই ভালো হচ্ছে না চপলা দেবী। কিন্তু কি করে বুঝবো বলুন? দেশটা থেকে যে রাতারাতি একেবারে পুলিশ শাসন লোপ পাবে, এ আমার ধারণার বাইরে মিস্টার দেশাই। লজ্জিত স্বরে মিস্টার দেশাই বললেন, কি করব বলুন? চেষ্টার তো ত্রুটি করছি না। আপনারা শুধু বলবেন এ অঞ্চলে এসো না, কিন্তু কাজ থাকলে কি করে না এসে পারি বলুন? তা তো বটেই। দীপক বলল, তবে এখন ধরা না পড়লেও খুব বেশি দিন যে এমন চলবে না, একথা আমি নিশ্চয় করে বলতে পারি চপলা দেবী। চপলা বলল, হ্যাঁ, আপনার উপরে আমার কিছুটা বিশ্বাস আছে মিস্টার চ্যাটার্জি। আপনার জন্যই দুবার বাঁচলাম, সেদিক থেকে আপনার কাছে আমি সত্যই কৃতজ্ঞ। দীপক বলল, ঠিক সময়ে আমি এসে পড়েছি বলেই তো। এখানে আপনি অবশ্যই ভগবানের অদৃশ্য হস্ত স্বীকার করবেন। ঠিক এই মুহূর্তটিতে এসে পড়বার জন্যে আপনার হাত ব্যাগটা ছাড়া আর কিছুই খোয়া যায়নি। সে কি, হাত ব্যাগটা খোয়া গেছে? মেয়েটির মুখ যেন বিবর্ণ আকার ধারণ করে। কেন, হাত ব্যাগে কোনো দামি জিনিস ছিল কি? দামি না হলেও একদিক থেকে সেটা অমূল্য। কি জিনিস? যদি ফিরে পাই তো জানাবো। আচ্ছা মিস্টার দেশাই, আপনি তাহলে ওইটি লিখে নিন। আজকের মতো চলি। একা যাবেন? দীপক প্রশ্ন করে। না দীপকবাবু, আজকেও আমাকে একটা লিফট দিতে হবে। তবে আজ তো আর আপনার গাড়ি নেই, কাজেই ট্যাক্সিতে। অবশ্য শিয়ালদা পর্যন্ত হলেই চলবে। দীপক বলে, গাড়ি আছে, তবে আমি ড্রাইভারকে দিয়ে সেটা এই থানায় পাঠিয়ে দিয়েছিলাম। পায়ে হেঁটে ঘুরছিলাম প্লেন ড্রেসে। যাক, প্রয়োজন হলে এসপ্ল্যানেডে পৌঁছে দিতেও আমার আপত্তি নেই। রিপোর্টটা লিখিয়ে দিয়ে চপলা দীপকের সঙ্গে গাড়িতে উঠে বসল। দ্রুত চালিয়ে দীপক নিরাপদে এসপ্ল্যানেডের মোড়ে এসে গাড়িটা দাঁড় করালো। দীপক বলল, যদি কিছু মনে না করেন তো ফিরপথে কিছু খাবার আর কফি পানের নিমন্ত্রণ জানাচ্ছি। চপলা বলল, হ্যাঁ, একটু নিরালায় দুজনে কিছুক্ষণ বসতে চাই। আমি গোটা কয়েক অত্যন্ত গোপনীয় কথা আপনাকে জানাবো বলে স্থির করেছি। বেশ, চলুন। দীপক গাড়ি থেকে নামল, কিন্তু চপলা গাড়ি থেকে না নেমে ভিড়ের মধ্যে মিশে যাওয়া একজন লোকের দিকে তীক্ষ্ণভাবে চেয়ে কিছুক্ষণ কি যেন ভাবল। দীপক বলল, নেমে আসুন। লোকটা ততক্ষণে অদৃশ্য হয়েছে। এবার নেমে এসে চপলা বলল, চলুন। দুজনে হোটেলের মধ্যে প্রবেশ করল। হোটেলের এক কোণে একটা কেবিনে বসে চপলা শুরু করল। গাড়ি থেকে নামবার আগের মুহূর্তে ওদের একজন অনুচরকে দেখলাম দীপকবাবু, কিন্তু আমি চিনতে পেরেছি বলে সে ভিড়ের মধ্যে মিশে গেল। দীপক বলল, আপনার ভাগভঙ্গি দেখেই সেই আন্দাজ করেছিলাম, কিন্তু সে কথা থাক। আপনি এই দল বলতে কাদের বোঝাচ্ছেন? চপলা হেসে বলল, আচ্ছা দীপকবাবু, আপনি তো দীর্ঘদিন গোয়েন্দার কাজ করছেন, ভারত জুড়ে আপনার খ্যাতি, কিন্তু আপনি কি কখনো ইউকিন বলে কোনো লোকের নাম শুনেছেন? দীপক একটু চিন্তা করে বলল, ইউকিন মানে লোকটা কি বার্মিজ না থাইল্যান্ডের অধিবাসী? চপলা বলল, ওটা ওর ছদ্মনাম বলেই জানি, তবে ওই নামেই ও সর্বত্র পরিচিত। তবে ও যেমন নৃশংস আর যেভাবে সর্বদা ওর হাত রক্ত কলঙ্কিত হবার জন্যে উৎসুক, সেজন্যে আমরা ওর নাম দিয়েছি রক্তথাবা। তবে রক্তথাবা নামে ও খুব বেশি পরিচিত নয়। দীপক বলল, কই, এ ধরনের নাম ইতিপূর্বে শুনেছি বলে তো মনে হচ্ছে না। চপলা বলল, লোকটা কিন্তু আসলে হিন্দুস্থানি। ইউকিন বোধ হয় ওর ছদ্মনাম, তবে বার্মিজ ভাষায় ওর সুন্দর দখল আছে। বর্মায় ও দীর্ঘদিন অতিবাহিত করেছে কি না সে যাক, আমি শুধু এটুকু বোঝাতে চাই যে এই লোকটা হচ্ছে আপনাদের উদ্দেশ্যহীন কাজগুলোর লক্ষ্য। তার মানে? অবাক বিস্ময়ে দীপক প্রশ্ন করে। সম্প্রতি আপনারা যাদের বিরুদ্ধে অগ্রসর হচ্ছেন তাদের মাথা হচ্ছে ওই লোকটি। এর আগে ওর কর্মক্ষেত্র ছিল বর্মা, থাইল্যান্ড, ওই সব জায়গা। চীনেও কিছুদিন উপদ্রব করেছে, কিন্তু সম্প্রতি ও বাংলায় পা দিয়েছে। আর ওর বিরুদ্ধেই আমার অভিযান। সেজন্যেই আমাকে বাংলায় আসতে হয়েছে দীপকবাবু। আপনার বাড়ি কি বাংলায় নয়? না, বর্মায় আমার বাবার বিরাট ব্যবসা ছিল। সেসব কথা যাক, আপাতত যতটুকু বললে আপনার কাজে সুবিধা হবে সেটুকুই বললাম। দীপক প্রশ্ন করল,
কিন্তু কাদাপাড়ায় যে আত্মীয়ের বাড়িতে আপনি যান, তার ঠিকানাটা দিতে নিশ্চয়ই আপনার আপত্তি নেই? চপলা হেসে বলল, না না, তাদের আপত্তি কী হতে পারে? 371 নম্বর নারকেলডাঙ্গা মেন রোডে তার বাসা। দীপক বলল, তার নামটা জানবার জন্যও আমার খুব কৌতূহল হচ্ছে, তবে সেটা ওর কাছ থেকেও ইচ্ছে করলে জেনে নিতে পারি। তার প্রয়োজন নেই, আমিই বলছি। ওর নাম বিনায়ক শর্মা। উনি আমার দূর সম্পর্কের আত্মীয় হন, তবে কলকাতার কাছাকাছি উনি ছাড়া আমার আর কোনো আত্মীয় স্বজন নেই, তাই বাধ্য হই মাঝে মাঝে ওর সঙ্গে দেখা করতে। বুঝেছি। আচ্ছা, আপাতত আমি এটুকুর উপরে নির্ভর করেই বেশ চলতে পারবো। তবে এটুকু বেশ ভালো করেই বুঝতে পারছি যে আপনার ওপরে ওই ইউকিনের বেশ একটু নজর আছে, এমনকি আপনার পেছনে পেছনে ওর অনুচর পর্যন্ত ঘুরছে। তাই আপনার যথেষ্ট সাবধান হয়েই চলাফেরা করা উচিত। সেটা যদিও বুঝতে পেরেছি, তবু এর বেশি কিছু আপাতত আপনাকে খুলে বলতে পারলাম না। যদি এর চেয়ে বেশি এগোতে পারি তবে অবশ্যই সব কিছু জানাবো। আমি শুধু জানতে চাই এদের প্ল্যান অব অ্যাকশন সেটা অত্যন্ত গোপনে সংগঠিত হচ্ছে কি না, তাই সেদিকে আর এক পাও এগোনো সম্ভব হচ্ছে না আপাতত। তবে নিজের জীবনকে বিপদাপন্ন করেও আমি যেসব খবর জানবার চেষ্টা করছি তা নেহাত কম নয়। কিন্তু ইউকিনের বিরুদ্ধে আপনি একা কতটুকু এগোতে পারেন চপলা দেবী? যা পারি তাই কি নেহাত কম? তবুও আমাকে কিছুটা খুলে বললে সেটা ভালো হতো নাকি? অন্তত পৃথক পথে আমি চেষ্টা করতাম। হয়তো একদিন সব বলতে হবে, তবে আপাতত আর কিছু নয়। আচ্ছা, গুড বাই মিস্টার চ্যাটার্জি, চলি আজকের মতো। আশা করি আবার দেখা হবে। দীপক হোটেল থেকে বেরিয়ে এসে চপলাকে একটা ট্যাক্সিতে তুলে দিল। ট্যাক্সি ছুটে চলল ভবানীপুরের দিকে। ফিরে যাবার জন্যে দীপক 2 পা এগিয়েছে, এমন সময় পেছন থেকে কে যেন তার পিঠে হাত রাখল। দীপক চেয়ে দেখে পুলিশ অফিসার মিস্টার তরফদার। এ কি, তুমি হঠাৎ এধারে দীপক? হ্যাঁ মিস্টার তরফদার। তারপর আপনি বা হঠাৎ এদিকে কি মনে করে? যাচ্ছিলাম এধার দিয়ে, হঠাৎ তোমার সঙ্গে ওই মেয়েটিকে দেখেই থমকে দাঁড়ালাম। সে কি কথা? ওর মধ্যে এমন কিসের সন্ধান পেলেন যে তার জন্যে এভাবে থমকে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলেন আপনি? বিশেষ কিছু না হলেও তোমার সঙ্গে পরিচিত হবার যোগ্যতা ওর আছে, কারণ... সে কি? বাধা দিয়ে দীপক প্রশ্ন করে। বলছি, আগে বলো ওর সঙ্গে তোমার পরিচয় হলো কবে? মিস্টার তরফদার প্রশ্ন করেন। ও, চপলার সঙ্গে? দিন 3-4-এর বেশি নয়। কাদাপাড়ার দিকে একটা কেসের তদন্ত ব্যাপারে ওর সঙ্গে পরিচয়। ও বুঝি সম্প্রতি চপলা ছদ্মনাম নিয়েছে? বর্মাতে ওর নাম ছিল অন্ন, সেখানে ওকে সকলে মীরা বলেই জানত। সে কি? হ্যাঁ, সেখানে ও বিরাট একটা দলের নেত্রী ছিল বলে জানি। এমনকি 2 বছর জেলও খেটেছে ও। তুমি বোধহয় জানতে না এসব কথা। খুব সাবধান চ্যাটার্জি, ট্র্যাপে পা দিও না জানো। কথাটা বলেই হনহন করে পুলিশ অফিসার মিস্টার তরফদার এগিয়ে যান। দীপকের মাথাটা তখন যেন তার দেহ থেকে বিচ্যুত হয়ে গেছে। অবাক হয়ে সে শুধু ভাবতে থাকে, এও কি করে সম্ভব? নারকেলডাঙ্গার পূব দিকে রেলপুল পেরিয়ে চরকডাঙ্গার কাছে যে একটা বড় ট্যাক্সির আড্ডা ছিল, সেটাতে প্রত্যেক দিন সন্ধ্যায় বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 30-40খানা গাড়ি এসে জমত। এই আড্ডার ট্যাক্সি সারা কলকাতা শহরের আরোহীদের কাছেই বেশ জনপ্রিয়। তার কারণেরও অবশ্য অভাব নেই। মোটা কুশন, ভালো গদি, ভেতরের সুন্দর বন্দোবস্ত, কোনো কিছুরই অভাব নেই তাতে। এমনকি গাড়ির পেছন দিকে মালপত্র রাখবার ব্যবস্থাও বেশ চমৎকার। কিন্তু গাড়ির আরোহীরা যে বিষয়টা জানত না তা হচ্ছে গাড়ির সঙ্গে সংলগ্ন সামনের ডিক্টোফোন যন্ত্রটা। সেটাতে যে আরোহীদের সমস্ত কথাবার্তাই ধরা পড়ে যায় এবং সুন্দর পরিপাটি অক্ষরে তা লেখা হয়ে থাকে, তা একমাত্র ড্রাইভাররা ছাড়া আর কেউ জানতে পারে না। অবশ্য এই জন্যে এই ধরনের গাড়ির ড্রাইভারদের যে উচ্চ হারে মাইনে দেওয়া হয় তা আজকাল কোনো গাড়ির ড্রাইভার কল্পনাও করতে পারে না। এই গাড়ির ড্রাইভারের মাসিক মাইনে 300 থেকে 400 টাকা। এই জন্যে তারা প্রাণ গেলেও এই যন্ত্রের কথা কারো কাছে ঘুণাক্ষরে প্রকাশ করে না। তাদের গোপনীয়তার অন্য কারণও অবশ্য আছে। এই ব্যাপারটা তাদের বেশ ভালো করেই জানানো হয়েছে যে বিশ্বাসঘাতকতার একমাত্র শাস্তি মৃত্যু। রোজ সন্ধ্যার পর যখন এই ট্যাক্সি ড্রাইভাররা তাদের মালিকের কাছে টাকা জমা দেয়, তখন টাকার সঙ্গে তাদের ডিক্টোফোন যন্ত্রের ওপরে রেকর্ড করা লেখা কাগজগুলিও জমা দিতে হয়। আড্ডার পেছনে ছোট টিনের শেড দেওয়া ঘরে
যে মোটা কালো মাথায় বিরাট টাকওয়ালা লোকটি বসে থাকে তার কাছে এই সব কিছু জমা পড়ে। সে এই সমস্ত খবরগুলো কোনো এক অজ্ঞাত মালিকের কাছে জানায়। এই লোকটির নাম হরিধন পালিত। হরিধন পালিত জীবনে কখনো তার মনিবকে দেখেনি, আর দেখার কথা কল্পনাও করে না। সে জানে একবার মনিবকে জানবার কৌতূহল হওয়ার অপরাধে ভগবান দাস নামে একজন লোক প্রাণ হারিয়েছিল। তাই আজ পর্যন্ত হরিধন পালিত শুধু চোখ বুজে হিসেবপত্তরই রেখে গেছে। মনিবের জন্যে কোনো দিনই মাথা ঘামায়নি। তবে মনিবের খোঁজ রেখে লাভই বা কী? মাসের প্রথম সপ্তাহেই সে নগদ 500টি করে টাকা বরাবর পেয়ে থাকে। তার মতো বিদ্যাবুদ্ধিহীন লোককে যে কেউ মাসে 100 টাকা দিয়েও নিযুক্ত করবে না, এ কথা হরিধন পালিতের অজানা নয়। তাই আজ পর্যন্ত সে জীবনে এক চুলো কোনো কাজে গোলমাল করেনি। মনিব টাকার ব্যাপারে যেমন দিলদরিয়া, তেমনি কাজের ব্যাপারে যে অত্যন্ত কড়া, এটাও হরিধন জানে। এই সব খবর যে কী কাজে লাগে তা আগে হরিধন আন্দাজ করতে পারত না, কিন্তু সম্প্রতি এর রূপটা তার কাছে পরিষ্কার হয়ে গেছে। এই সব খবর সংগ্রহ করে তার মনিব যে সব কাজ করেন তা যে পুলিশ এবং আইনের চোখে খুব সুনীতিপূর্ণ বা সুকার্য বলে বিবেচিত হয় না, তাও হরিধন বুঝতে পেরেছে। এইসব গোপন খবরকে অবলম্বন করে যে সম্প্রতি আরও কয়েকটি বড় বড় কাজ করা হবে তার গন্ধও হরিধন ঠিকই পেয়েছে। আর এই কাজগুলোর তুলনায় আগেকার কাজ সবই যে অত্যন্ত সাধারণ, সেটাও হরিধন সহজেই বুঝেছে। ঘস ঘস শব্দ করে একটা গাড়ি এসে থামল। সমস্ত টাকার হিসেব নিকেশ নিয়ে ডিক্টোফোনের রেকর্ডে চোখ রেখেই চমকে উঠল হরিধন। কী সর্বনাশ! এত বড় একটা প্রয়োজনীয় খবর বোধ হয় সে জীবনে কোনো দিন তার মনিবকে জানাতে পারেনি। রিসিভার তুলল হরিধন। হ্যালো, কে? আমি হরিধন হুজুর। কি খবর? মস্ত বড় একটা খবর এলো এইমাত্র। কত নম্বর? 13 নম্বর ট্যাক্সি থেকে এটা জানলাম। ও, তা কী খবর বলো। আগামী 11 তারিখে একটা এরোপ্লেন গভর্নমেন্টের প্রচুর সোনা নিয়ে বর্মা থেকে ভারতে আসছে। কলকাতায় সেটা পরীক্ষা করে তারপর দিল্লির দিকে যাবে। দিল্লিতে পৌঁছবার আগে যদি... বুঝেছি। এত বড় একটা খবরের জন্য তোমাকে উপযুক্ত পুরস্কার দেবার ব্যবস্থা আমি করব হরিধন। আচ্ছা হুজুর, সে আপনার দয়া। বুঝেছি, আর বলবার প্রয়োজন নেই। খবরটা সত্যই খুব প্রয়োজনীয় হরিধন। এটার জন্যে তোমাকে আমি 500 টাকা অতিরিক্ত দেব পুরস্কার হিসেবে। আচ্ছা, ছেড়ে দিচ্ছি। ফোন ছেড়ে দিয়ে হরিধন মধুর স্বপ্নে বিভোর হয়ে পড়ে। শহরের বুকে পরপর 3টি বড় ব্যাংক লুট হওয়ার সংবাদ যেমন শহরের লোকদের আতঙ্কের মাত্রা বৃদ্ধি করল, তেমনি পুলিশ বিভাগকে বেশ কিছুটা সচকিত করে তুলল। এছাড়া চুরি, ডাকাতি, রাহাজানি হঠাৎ যেন সারা শহরের বুকেই বিপুল সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। এসব ব্যাপারে তদন্ত করে আজ পর্যন্ত একটি ক্ষেত্রেও কোনো সুফল পাওয়া যায়নি। কমিশনার সাহেব দীপকের ঠিকানায় 2-1বার ফোন করে ঘটনার গুরুত্ব বোঝাতে চেষ্টা করেছেন, কিন্তু দীপকের কোনো খোঁজ তিনি পাননি। গোয়েন্দা দীপক চ্যাটার্জি যেন শহরের বুক থেকে উবে গেছে। কমিশনার সাহেব কী করবেন ঠিক করতে না পেরে যখন হতাশভাবে দীর্ঘশ্বাস ফেলছেন, এমন সময় হঠাৎ খবর পেলেন যে দীপক সেদিন সন্ধ্যায় তার সঙ্গে দেখা করবে। দীপকের হঠাৎ এভাবে গা ঢাকা দেওয়ার কারণ ছিল, পরপর এই যে একটার পর একটা মারাত্মক ব্যাপারগুলো শহরের বুকে ঘটে গেল, তার কোনো চিহ্নমাত্র পায়নি সে। অথচ কিভাবে যে এগুলো ঘটে যায় এবং কী উপায়ে এগুলো বন্ধ করা যেতে পারে তার সামান্য মাত্র হদিশ বের করতে সক্ষম হয়নি সে। তাই লজ্জায় সে কমিশনার সাহেবের সঙ্গে দেখা করতে অনিচ্ছুক ছিল। কিন্তু সেদিন বিকেলের ডাকে ইনফর্মার অনন্তপ্রসাদের কাছ থেকে একখানা চিঠি পেল সে। পেন্সিল দিয়ে লেখা, আঁকাবাঁকা অক্ষর, কিন্তু চিঠির নিচে অনন্তপ্রসাদের সই দেখেই সে বুঝতে পারল যে এটা অত্যন্ত প্রয়োজনীয়। তাই তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। অনন্তপ্রসাদ লিখেছে, প্রিয় দীপকবাবু, কয়েকটি অত্যন্ত জরুরি খবর পেয়েছি, কিন্তু আপনার সঙ্গে ভয়ে দেখা করতে পারছি না। আপনি কাদাপাড়ার 3 নম্বর বস্তির সবচেয়ে কোণের ভাঙা বাড়িটার সামনে আজ সন্ধ্যায় আসলে আমার দেখা পাবেন। আশা করি অবশ্যই আপনি আসবেন। চিঠিতে এইসব প্রয়োজনীয় খবরগুলি জানানো সম্ভব নয়। আমার আসতে যদি কিছু দেরি হয় আপনি অবশ্যই অপেক্ষা করবেন। প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ইতি ভবদীয় অনন্তপ্রসাদ। চিঠিখানা পড়ে দীপক যেন
গাঢ় আধারের মধ্যে একটা আলোর রেখা দেখতে পেল। সে প্রথমে লালবাজারে গিয়ে কমিশনার সাহেবের সঙ্গে দেখা করল। কমিশনার সাহেব সবকিছু শুনে বললেন, অনন্ত লোকটা খবর দেয় ভালো, তাই না? এর আগে 2-3টে কেস ওর খবরের ওপর নির্ভর করেই ধরা গেছে। দীপক বলল, হ্যাঁ স্যার, আমার মনে হয় সুবিধেই হবে ওর সাহায্য পেলে। কমিশনার সাহেব বললেন, কিন্তু অনন্ত লোকটা আবার বিপদে না পড়ে। ওদের সম্বন্ধে যা শুনলাম তাতে তো বিরাট একটা প্ল্যান বলেই মনে হচ্ছে আমার। দীপক হেসে বলল, হ্যাঁ, এত বড় চক্রান্ত এর আগে বিশেষত এদেশে ঘটেছে বলে জানা নেই আমার, কিন্তু কেন্দ্রস্থল কোথায় আর লোকটাই বা কে সেটাই এখনও আমার ধারণার বাইরে। কমিশনার সাহেব হেসে বললেন, আই উইশ ইউ সাকসেস মিস্টার চ্যাটার্জি। প্রয়োজন হলে স্থানীয় থানার সাহায্য না নিয়ে লালবাজার থানার সাহায্য আপনি নিতে পারেন। ধন্যবাদ। কাদাপাড়া 3 নম্বর বস্তি। মস্ত বড় ভাঙা বাড়িখানা যেন প্রাচীন ঐতিহ্যের ধারা বহন করে অনেক কষ্টে দণ্ডায়মান। সেদিন সন্ধ্যার পর দীপককে বাড়িটার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল, কিন্তু কোথায় কে? কোনো জনমানবের সারা শব্দ পর্যন্ত নেই। জীবন্ত মানুষ তো দূরের কথা। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে অতিষ্ঠ হয়ে পড়েছিল দীপক। 2-1 বার সে অত্যন্ত পরিচিত ভঙ্গিতে শীষ দিয়ে উঠল। অনন্তপ্রসাদ নিকটে কোথাও থাকলে এই শীষের অর্থ নিশ্চয়ই বুঝতে পারত, কিন্তু কোনো প্রত্যুত্তরই ভেসে এলো না। ভাঙা বাড়িটার দিকে চেয়ে দীপক ভাবল, এখানেই কেউ লুকিয়ে নেই তো? সবে কয়েক পা এগিয়েছে, এমন সময় কোথা থেকে 2জন লোক আচমকা ঝাঁপিয়ে পড়ল দীপকের ওপরে। কিন্তু দীপকও আজ অপ্রস্তুত ছিল না। হুল্লোড়, চিৎকার, ছোড়া, রিভলভার, গুরুম গুরুম শব্দ, আর্তনাদ। দীপককে ছেড়ে দিয়ে আততায়ীরা ছুটে পালালো। দীপক কোন দিকে যাবে ভাবছে, এমন সময় কোথা থেকে একটা 10-12 বছরের ছোকরা ছুটে এসে তার হাতে ছোট একটা চিঠি দিল। চিঠিতে লেখা, দূরে থেকে সব দেখছি, ভয়ে দেখা করতে পারিনি। আপনি উল্টো দিকের পুকুরের পাড়টাতে এসে আমার সঙ্গে দেখা করুন, সমস্ত খবর বলছি। ইতি অনন্তপ্রসাদ। দীপক হাতের লেখাটা ভালো করে পড়ে দেখল। হ্যাঁ, এ অনন্তের লেখা বটে। নিঃসন্দেহ হয়ে দীপক এগোল। ওই যে অনন্ত দাঁড়িয়ে আছে। অনন্ত দীপককে দেখে বলল, আশ্চর্য, কিভাবে যে এরা টের পেল? আমি এদের দেখেই গা ঢাকা দিয়েছিলাম। দীপক বলল, শিগগির খবরগুলো বলে ভালো। অনন্ত বলল, বর্মার একজন পুরনো ঘুঘু তাদের দলের নেতা, তবে সে বার্মিজ নয় বলে শুনেছি, হিন্দুস্থানি। দীপক বলল, এটুকু জানি। অনন্ত বলল, জানেন স্যার, যে কটা ঘটনা আজ পর্যন্ত ঘটেছে তার সবগুলোই আগে থেকে প্ল্যান করে করা। ওদের একটা গোপন সংবাদ সংগ্রহ করবার ভালো ব্যবস্থা আছে। বিরাট দল। তাদের আড্ডা হচ্ছে নারকেলডাঙ্গা রেলপুলের কাছাকাছি কোনো এক স্থানে। দীপক বলল, তুমি ঠিক বলছো তো অনন্ত? অনন্ত যেন একটু ক্ষুব্ধ কণ্ঠে বলল, প্রাণ বিপন্ন করে এই সমস্ত খবর জোগাড় করতে হয়েছে স্যার। দীপক হেসে বলল, বেশ বেশ, তোমাকে আমি রিওয়ার্ড দেবার ব্যবস্থা করব। অনন্ত আরও বলল, চপলা নামে একটা মেয়ে আছে স্যার, তাকে বোধহয় আপনি চেনেন। সেও এই দলের সঙ্গে জড়িত, তবে আগে এদের সঙ্গে সম্পর্ক থাকলেও বর্তমানে সে এই দলে নেই। কি একটা গোলমাল হবার পর সে এই দল ছেড়ে দিয়েছে। দীপকের মাথার মধ্যে দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। তার মনে তখন ভেসে উঠল সেদিন এসপ্ল্যানেডে ইন্সপেক্টর তরফদারের কথাগুলো। সত্যিই তো, তিনি সেদিন দীপককে ঠিকমতোই সাবধান করে দিয়েছিলেন। দীপক প্রশ্ন করল, বেশ বেশ, আর কিছু খবর আছে? অনন্ত বলল, না স্যার, আর কিছু খবর নেই আপাতত, কিন্তু পেলে আবার জানাবো অবশ্যই। পরে দেখা হবে রাজাবাজারের মোড়ের কাছে ওই ছোট দোকানটায়। দীপক হেসে বলল, আচ্ছা। কথা শেষ করে সে ফিরে চলবার জন্য এগুচ্ছে, এমন সময় অনন্ত বলল, একটা কথা স্যার। কী ব্যাপার? এই ঘটনাগুলো যে আমি আপনাকে জানিয়েছি এটা যেন কিছুতেই কেউ জানতে না পারে, তাহলে সেই মুহূর্তেই আমাকে প্রাণ বিসর্জন দিতে হবে। দীপক হেসে বলল, তা জানি, তোমার কোনো ভয় নেই অনন্ত। আচ্ছা চলি। ভবানীপুর অঞ্চলের একটি অভিজাত হোটেল। দ্বিতলের একটি ঘরে চপলাকে অত্যন্ত চিন্তিত অবস্থায় দেখা গেল। বার কয়েক ঘরের মধ্যে পায়চারি করল সে। তারপর নিজের মনেই কিছুক্ষণ বিড়বিড় করে হাতে তুলে নিল একটা চিঠি। চিঠিটার দিকে বেশ ভালো করে আর একবার চোখ বুলিয়ে নিয়ে সে বেশভূষার দিকে মনোযোগ অর্পণ করল। বেশভূষা ও প্রসাধন শেষ করে
সে চিঠিখানা টেবিলের ড্রয়ারে রেখে সোজা নিচে নেমে এলো। তারপর ম্যানেজারকে বলল, যদি কেউ আমার খোঁজ করতে আসে তবে তাকে বলবেন যে বিশেষ কাজে আমি বেরিয়ে গেছি, সন্ধ্যার আগে ফিরতে পারবো না। ম্যানেজার চপলার অপূর্ব সুন্দর চেহারার দিকে ঘাড় নেড়ে বললেন, বেশ, তাই হবে। হোটেল থেকে বেরিয়ে চপলা একটা ট্যাক্সিতে চেপে বসল। তারপর ড্রাইভারের দিকে চেয়ে বলল, সোজা কাদাপাড়ার দিকে। কিন্তু সে কি তখন আন্দাজ করতে পেরেছিল যে এই ট্যাক্সিটা কোনো একটি বিশেষ আড্ডার ট্যাক্সি? চপলা নিঃশঙ্ক মনে গাড়িতে উঠে বসল। গাড়িখানা দ্রুত বেগে এগিয়ে চলল তার নির্দেশিত পথে। ঘণ্টাখানেক পরে ট্যাক্সিটা এসে দাঁড়ালো কাদাপাড়া অঞ্চলের একটি বাড়ির সামনে। এই বাড়িখানার কথাই সেদিন চপলা তার আত্মীয়ের বাড়ি বলে দীপকের কাছে বলেছিল, কিন্তু বাড়িখানার মধ্য থেকে কোনো লোকের সারা শব্দ পাওয়া গেল না। তখন চপলা বাধ্য হয়ে কড়াটা নাড়ল, কিন্তু এ কি, দরজা খোলা, অর্গল মুক্ত। চপলা ফাঁকা দরজাটা দিয়ে সোজা বাড়ির মধ্যে প্রবেশ করল। একটা অমঙ্গলের আশঙ্কা ছড়িয়ে পড়ল তার সারা মনে। তবে কি যে বিপদের সংবাদ সে চিঠিতে জানতে পেরে এতদূর ছুটে এসেছে তা সত্যে পরিণত হয়েছে? কিন্তু কি করে সে তাতে আর বাধার সঞ্চার করতে পারে? এদিকে যে ট্যাক্সিটাতে চড়ে চপলা এসে গৃহের মধ্যে প্রবেশ করেছিল তার ড্রাইভার বেশ ভালো করে লক্ষ্য করে যখন দেখতে পেল চপলা বাড়ির মধ্যে প্রবেশ করেছে, তখন সে তাড়াতাড়ি গাড়িটা নিয়ে একটা পাবলিক টেলিফোনের কাছে গিয়ে উপস্থিত হলো। তার ভাবভঙ্গি দেখে মনে হলো সে অত্যন্ত উত্তেজিত, কেমন যেন উদ্দেশ্য তার চোখ মুখে। সবচেয়ে বড় কথা এই যে গাড়ির ভাড়াটা পর্যন্ত নিতে সে ভুলে গেছে। টেলিফোনের সামনে গিয়ে একটা দুয়ানি ফেলে দিয়ে ফোনটা তুলে নিয়ে সে বলল, হ্যালো, পুট মি টু বড়বাজার 4-0-5-1। একটু পরেই উত্তর ভেসে এলো, কে? আমি 7 নম্বর ড্রাইভার। আপনি কি হরিধনবাবু? হ্যাঁ, আমি ট্যাক্সির আড্ডা থেকে কথা বলছি। ঠিক আছে স্যার, এদিকের কাজ তৈরি। কত দূরে গেল? মেয়েটা বাড়ির মধ্যে ঢুকেছে স্যার, আমি গাড়ি করে তাকে পৌঁছে দিয়েছি। বেশ বেশ, তুমি নজর রাখো, আমি যত সত্বর সম্ভব হয় ব্যবস্থা করছি। আচ্ছা, কিন্তু আমার বকশিসটা? হ্যাঁ, তোমার মাইনে ছাড়াও এবার মোটা বকশিস তুমি পাবে। অনন্তর কাছ থেকে সংবাদটা পেয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে দীপক ফিরে এলো। প্রথমেই সে পুলিশ অফিসে ফোন করে অনন্তর দেওয়া খবরটা জানালো। অবশেষে বলল, অনন্তর খবর যদি সত্যি হয় তবে খালপুলের নিচেই কোথাও বোধহয় কারখানাটা আছে। আপনি সেটা খুঁজে বের করতে লোকাল থানাকে নির্দেশ দিন স্যার। ডেপুটি কমিশনার বললেন, আচ্ছা। দীপক বলল, আমার দিক থেকে চেষ্টার ত্রুটি হবে না স্যার। তা জানি, কিন্তু এদিকে আগামীকাল বিকেলের দিকে এই সংক্রান্ত আর একটা কাজে আপনাকে আত্মনিয়োগ করতে হবে মিস্টার চ্যাটার্জি। কী কাজ স্যার? বর্মা থেকে এরোপ্লেনে বহুমূল্যের সোনা ভারতের বুকে আসছে। সেটা কাল বিকেলে কলকাতায় এসে পৌঁছলে আপনারা প্রথমে সেটা পরীক্ষা করে দেখবেন। তারপর সারা রাত পুলিশ এবং গোয়েন্দাদের সাহায্যে সেটা পাহারার ব্যবস্থা করা হবে। আমি চাই আপনিও সেই দলে থাকবেন। বেশ, আমার আপত্তি নেই। শুধুমাত্র এক রাত্রি, তারপর উপযুক্ত মোহর দিয়ে সেই সোনাবোঝাই প্লেন সকালে যাত্রা করবে এবং যথাসময়ে দিল্লি পৌঁছবে। এত বড় একটা কাজে ব্যর্থ হলে কলকাতা পুলিশের দুর্নাম রটতে পারে। জানি স্যার, সেই জন্যেই তীক্ষ্ণভাবে এ পাহারার ব্যবস্থা। আশা করি আপনি ঠিক মতন নজর রেখে পুলিশের সুনাম অক্ষুণ্ণ রাখতে আপ্রাণ চেষ্টা করবেন। অবশ্যই স্যার। ডেপুটি কমিশনার ফোন ছেড়ে দিলেন। দীপক ধীরে ধীরে পরবর্তী কার্যপদ্ধতি সম্বন্ধে চিন্তা করতে করতে তন্ময় হয়ে পড়ে। তার একমাত্র দুর্ভাবনা শুধু ইউকিনের দল নিয়ে। তা নইলে এ ধরনের কাজে তেমন ভয়ের কিছুই নেই। টেলিফোনের ডাক দীপকের চিন্তাধারায় বাধা সৃষ্টি করল। কে? আমি ভবানীপুর থানা থেকে বলছি মিস্টার চ্যাটার্জি। বুঝেছি, কিন্তু হঠাৎ কী আবার এমন ব্যাপার ঘটল যে? বেশি কিছু নয়, মিস চপলা বসু নামে একটি মেয়ে হঠাৎ নিখোঁজ হয়েছে। সে কি? কীভাবে নিখোঁজ হলো সে? সোজা হয়ে বসে প্রশ্ন করে দীপক। গতকাল দুপুরে তিনি হোটেল থেকে বেরিয়ে যান, আজ পর্যন্ত ফিরে আসেননি, কোনো সংবাদও পাঠাননি। আপনি জানলেন কি করে? হোটেলের ম্যানেজার আমাকে ইনফর্ম করেন, আর আপনি ওর সঙ্গে কয়েকটি বিষয়ে জড়িত ছিলেন বলে জানতে পারলাম, তাই আপনাকে এ ব্যাপারটা জানাচ্ছি। ধন্যবাদ, আমি এক্ষুনি বিষয়টা দেখছি। একটা কথা মিস্টার চ্যাটার্জি। বলুন। যতদূর মনে হয় তিনি ইচ্ছে করে কোথাও যাননি, তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
আপনার হঠাৎ একথা মনে হলো কেন? দীপক প্রশ্ন করে। আমি দেখলাম জিনিসপত্র সব ঠিকমতোই আছে, তিনি কিছু নিয়ে যাননি। তাছাড়া বের হবার সময় ম্যানেজারকে বলে গিয়েছিলেন যে কেউ সাক্ষাৎ করতে এলে তাকে যেন জানানো হয় যে তিনি সন্ধ্যায় ফিরবেন। আচ্ছা, এটা জেনে আমার খুব সুবিধে হলো। আমি বেশ ভালো করে বিষয়টা নিয়ে তদন্ত করব। আচ্ছা, এর মধ্যে অন্য কোনো মিস্ট্রি আছে কি মিস্টার চ্যাটার্জি? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। হ্যাঁ, সম্প্রতি রক্তথাবা নামে যে একটা দল শহরের বুকে মারাত্মক সব কার্যকলাপ করে বেড়াচ্ছে, মিস চপলা বসু অন্তর্ধান রহস্য তার সঙ্গেই যুক্ত বলে মনে হচ্ছে। আচ্ছা, আপনার সংবাদের জন্য ধন্যবাদ। ফোনের রিসিভারটা নামিয়ে রেখে দীপক পোশাক পরিবর্তন করে পথে বেরিয়ে পড়ল। একটা ট্যাক্সিতে চেপে ড্রাইভারের দিকে চেয়ে বলল, ভবানীপুর। হোটেলের ঠিকানায় পৌঁছে দীপক সর্বপ্রথমে ম্যানেজারের ঘরে প্রবেশ করল। ম্যানেজার ভদ্রলোক তার পরিচয় পেয়ে হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে উঠে বললেন, আরে, আপনি বিখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জি? দীপক তার পরিচয়পত্রটা দেখে বলল, হ্যাঁ, আমি চপলা দেবীর ঘরটা একবার সার্চ করতে চাই। আশা করি তিনি জিনিসপত্র বিশেষ কিছুই সঙ্গে নিয়ে যাননি। না, তা অবশ্য নিয়ে যাননি তিনি। এখন তার ঘরের দিকে একবার নিয়ে চলুন আমাকে। হোটেলে যে ঘরখানা নিয়ে চপলা থাকত সেটা বেশ তন্ন করে সার্চ করে দেখল দীপক, কিন্তু প্রয়োজনীয় তথ্য বিশেষ কিছুই সংগ্রহ করতে পারল না সে। কতগুলি শাড়ি, ব্লাউজ, প্রসাধন দ্রব্য, নিত্য ব্যবহার্য কিছু জিনিসপত্র, এছাড়া এমন কতকগুলি চিঠি যা কোনো কাজে লাগবে না। অবশেষে টেবিলের ড্রয়ারটা খুলেই চমকে উঠল দীপক। তার মধ্যে এখানে চিঠি দেখতে পেল সে, নীল কাগজের বুকে গোটা গোটা অক্ষরে লেখা, মীরা, পত্রপাঠ আমার সঙ্গে দেখা করো। ইউকিন সম্বন্ধে এমন কতগুলি খবর জেনেছি যা তোমার অসম্ভব রকম কাজে লাগবে, এবং তার সাহায্যে তুমি তাকে গ্রেপ্তার করাতে পারবে। সেদিন তোমার ভ্যানিটি ব্যাগ চুরি যাওয়াতে তার পরিচয়পত্র হারিয়ে তুমি যে অসুবিধায় পড়েছিলে তা আর থাকবে না। কিন্তু আমি এখন বিপন্ন। তুমি এক্ষুনি পত্রপাঠ চলে এলে আমরা দুজনে সোজা চলে যাব বিখ্যাত গোয়েন্দা দীপক চ্যাটার্জির কাছে। তার কাছে সব খুলে বলবো এবং সমস্ত সন্ধান দেব। রক্তথবার হাত তাহলে আপনি গুটিয়ে আসবে। ইতি, তোমার অভিন্ন হৃদয় বন্ধু বিনায়ক শর্মা। চিঠিখানা ছিল একখানা খোলা খামের ভিতরে। খামটা উল্টে চিঠির ওপরের ডাকঘরের ছাপটার দিকে আকৃষ্ট হলো দীপকের দৃষ্টি। দীপক খুব ভালো করে সেটা পরীক্ষা করে ম্যানেজারকে লক্ষ্য করে বলল, এটা দেখছি কাল পোস্ট অফিস থেকে ডেলিভারি করা হয়েছে, তাই না? ম্যানেজার বললেন, সেটা ঠিক জানি না স্যার। প্রত্যেকটা চিঠি তো ঠিক একই সময় আসে না, আর হোটেলের লেটার বক্স থেকেই সকলে আপন আপন চিঠিপত্র নিয়ে যান। দীপক বলল, ঠিক সময়টা আন্দাজ না করলেও অন্তত এটুকু বোঝা যায় যে ওই চিঠিটা পেয়ে চপলা দেবী বেরিয়ে যান। তাছাড়া এর পেছনে যে রহস্যটা লুকিয়ে আছে তা নিশ্চয়ই তার গোচরে এসেছিল, সেজন্যেই তাকে অন্তরিত হতে হয়েছে। কাদাপাড়ার যে ঠিকানাটা চিঠির ওপরে লেখা ছিল সেটা তার নিজের ডায়েরিতে লিখে নিয়ে দীপক সোজা বেরিয়ে এসে মোটরে চেপে বসল। এক্ষুনি পরপর যে সব ঘটনার সম্মুখীন তাকে হতে হবে সেজন্যে সে মনকে প্রস্তুত করে নিল। হোটেল থেকে বেরিয়ে সোজা কাদাপাড়া থানায় উপস্থিত হয় দীপক। সেখানকার ওসি মিস্টার দেশাইকে সঙ্গে নিয়ে সে চলল নির্দিষ্ট ঠিকানার দিকে। এইটুকু অন্তত দীপক বুঝতে পেরেছিল যে এই ঠিকানায় যে লোকটি থাকে সে ইউকিন বা রক্তথাবা সম্বন্ধে অনেক তথ্য জানে, এবং সেই সব তথ্যটি জানবার জন্যেই আজ চপলা বসুকে নিখোঁজ হতে হয়েছে। অল্পক্ষণের মধ্যেই নির্দিষ্ট বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলো তারা। সরু একটা গলির মধ্যে একতলা বাড়ি, বাইরে থেকে দরজাটা বন্ধ। মিস্টার দেশাইকে একটু দূরে অপেক্ষা করতে বলে দীপক ভেতরে প্রবেশ করবার জন্যে দরজায় ধাক্কা দিল, কিন্তু কোনো উত্তর নেই। পরপর কবার জোরে জোরে ধাক্কা দিয়েও কোনো উত্তর মিলল না। সজোরে নাড়ল দরজার কড়া, তবুও ভেতর থেকে কোনো উত্তর ভেসে এলো না। দীপক তখন বুঝতে পারল যে সামনে থেকে কোনো সংবাদই মিলবে না। সে মিস্টার দেশাইকে সামনে অপেক্ষা করতে বলে বাড়িটার পেছনের দিকে অগ্রসর হলো। দুটি একতলা বাড়ি পাশাপাশি, মাঝে একটা সাধারণ প্রাচীর। একটু চেষ্টা করেই দীপক প্রাচীরটার ওপরে উঠে পড়ল। তারপর এক লাফে বাড়ির মধ্যে। বাড়ির সামনের বাঁধানো রকটা পার হয়ে পাশাপাশি দুটি ঘর, একটি তালাবন্ধ, অন্যটির দরজা খোলা। দীপক খোলা ঘরে প্রবেশ করে দেখে একজন লোক একটি চেয়ারে বসে ঘুমোচ্ছে। দীপক তাকে ঘুম থেকে জাগাবার জন্যে
গায়ে হাত দিতেই অবাক হয়ে দুপা পিছিয়ে পড়ল। লোকটির গা বরফের মতো ঠান্ডা। গায়ে হাত স্পর্শ করবার সঙ্গে সঙ্গে একপাশে ঢলে পড়ল সে। বহুক্ষণ পূর্বেই লোকটির মৃত্যু হয়েছে। দীপক দরজা খুলে বাইরে এসে মিস্টার দেশাইকে ভেতরে ডেকে নিয়ে মৃতদেহটা দেখালো। মৃতদেহের মুখের দিকে চেয়ে মিস্টার দেশাই চমকে উঠলেন। তিনি বললেন, আরে, একে তো আমি চিনতাম। ইনি আমার পূর্ব পরিচিত। বহুদিন পূর্বে ইনি বর্মার পুলিশ বিভাগে কাজ করতেন। সম্প্রতি অবসর গ্রহণ করবার পর প্রাইভেট ডিটেকটিভ ফার্ম খোলেন। একবার একটা কেসের ব্যাপারে এর সঙ্গে পরিচয় হয়েছিল। এর আসল নাম তো মোহন সিং। কিন্তু ইনি কী করে চপলা দেবীর আত্মীয় হলেন? মৃদু হেসে দীপক বলল, আত্মীয় নয় মিস্টার দেশাই, বোধহয় শুধু পরিচিত। ইনি বোধহয় ইউক্রেনের বিরুদ্ধে চপলা দেবীর দ্বারা নিযুক্ত হন। কিন্তু একে হত্যা করল কেন? ইউক্রেনের বিরুদ্ধে কতগুলি প্রমাণ বোধহয় ইনি সংগ্রহ করেছিলেন, আর সেই জন্যই বোধহয় ইনি নিহত আর চপলা দেবী নিখোঁজ। এই ইউক্রেন বা রক্তথাবার বিরুদ্ধে আজ আমার অভিযান। কিন্তু ওরা দুজন ছাড়া আসল ইউক্রেনকে কেউ দেখেনি বা চেনেও না। এখন কিভাবে যে অগ্রসর হব সেই দুশ্চিন্তাই আমার মনে প্রধান হয়ে দেখা দিয়েছে। যাক সে কথা, আপনি লাশটা আগে মর্গে পাঠাবার ব্যবস্থা করুন। আমাদের জানা উচিত কতক্ষণ আগে এর মৃত্যু ঘটেছে। মিস্টার দেশাই বললেন, তা তো বুঝলাম, কিন্তু ইউক্রেন নামে এই অজ্ঞাত লোকটির বিরুদ্ধে আমাদের এই যে অভিযান, এর জবনিকাবাদ হবে কবে? দীপক হেসে বলল, রতনকে তো এদিকে দৃষ্টি রাখবার জন্যে 2 দিন আগে আমি এই অঞ্চলে নিযুক্ত করেছি, কিন্তু আজ পর্যন্ত ওরও কোনো খবর পেলাম না। এটাই আশ্চর্য। মিস্টার দেশাই বললেন, চেষ্টার তো ত্রুটি হচ্ছে না। এখন সার্থকতা বা বিফলতা ভগবানের হাতে। দীপক চ্যাটার্জি সহকারী রতনলালের কথা অনেকক্ষণ আমাদের আলোচনার বাইরে গিয়ে পড়েছিল, কিন্তু দীপকের নির্দেশ মতো কাদাপাড়া অঞ্চলে দৃষ্টি রাখতে চেষ্টা করে সেও সেদিন একটা মস্ত বড় কাজের ঠিক মুখোমুখি গিয়ে পড়েছিল। দীপকের নির্দেশে কাজে হাত দিয়ে সে নিশ্চেষ্ট হয়ে বসেছিল না। বিভিন্ন বস্তির ভেতরে ঘোরাফেরা করে নানা ধরনের তথ্য সংগ্রহের জন্য প্রাণপণে চেষ্টা করছিল রতন। 2-4টে খবরাখবর যে সে সংগ্রহ করেনি তা নয়, কিন্তু কে যে এই দলবতী ইউক্রেন বা রক্তথাবা এবং কিভাবে অগ্রসর হলে তার সন্ধান পাওয়া যাবে সে সম্বন্ধে সে একেবারে কোনো খবরই বের করতে সক্ষম হয়নি। সেদিন সন্ধ্যার দিকে নারকেলডাঙ্গা মেন রোড ধরে ছুটে চলেছিল একটা গাড়ি। গাড়ির ওপর নজর পড়তেই চমকে উঠল রতনলাল। গাড়ির মধ্যে যে মেয়েটি বসে সে তার চেনা, এ সেই চপলা বসু। এক মুহূর্ত ভেবে মনস্থির করে ফেলে রতন। ততক্ষণে গাড়িটা একটা গলির মধ্যে প্রবেশ করেছে। বাড়িটা বর্মার ডিটেকটিভ মোহন সিংয়ের। রতন দেখল চপলাকে নামিয়ে দিয়েই ড্রাইভার গাড়িতে স্টার্ট দিয়ে একটা প্রাইভেট টেলিফোনের সামনে দাঁড়িয়ে কথাবার্তা বলছে। সেসব কথা সম্বন্ধে আগে আলোচনা করা হয়েছে। লোকটার কথা শুনে রতন বুঝতে পারল চপলার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো চক্রান্ত চলেছে। কিন্তু হরিধন নামে যে একটা লোকের সঙ্গে এই লোকটা কথা বলল, রতন তাকে চিনতে পারল না। সেই লোকটাকে একটু পরেই চপলা বাড়ি থেকে বেরিয়ে এলো। তার সারা মুখে কেমন যেন একটা আতঙ্ক আর দুশ্চিন্তার ছায়া। এই বাড়িটার মধ্যে নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে বলে মনে হলো রতনের, কিন্তু কি ব্যাপার তা সে বুঝতে পারল না। রতন ইতিমধ্যে একটা মারাত্মক কাজ করে বসল। সে এতক্ষণ গাড়িখানার পেছনে আধারে গা ঢাকা দিয়ে লুকিয়েছিল। এবার সে গাড়ির তলার দিকের হুডটা ধরে ঝুলে পড়ল। এভাবে ঝোলা যে কতটা বিপজ্জনক তা সে জানত, কিন্তু এদিকের অবস্থা যে পরিমাণ জটিল আকার ধারণ করেছে তাতে ভয় করলে চলবে না কিছুতেই। চপলাকে বুকে নিয়ে গাড়ি চলতে শুরু করল, জোরে, আরও জোরে। গাড়ির ভেতর থেকে চপলার আর্তকণ্ঠ শোনা গেল। কে বা কারা নিশ্চয়ই তাকে আক্রমণ করেছে। ঠিক 1 ঘন্টা পরে শহর ছাড়িয়ে বহু দূরে শহরতলির প্রান্তে একটা আধা পারাগা অঞ্চলের জঙ্গলের ধারে যখন গাড়িখানাকে দাঁড় করানো হলো, তখন রতনের দুহাত যেন ছিঁড়ে পড়বার উপক্রম করেছে। হাত ছেড়ে দিয়ে এবার সে নিশ্চিন্ত মনে মাটির আশ্রয় পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। এদিকে একজন লোক গাড়িখানার দিকে এগিয়ে এলো। তার হাতে একটা টর্চ আর রিভলভার, মুখে একটা কালো কাপড়ের আবরণ। চপলার দেহটা আলগোছে তুলে নিয়ে ড্রাইভারটা ধীরে ধীরে এগিয়ে চলল, আর নতুন আগন্তুকটি চলল তার পেছনে পেছনে। জঙ্গলটার প্রান্তে টিনের চাল দেওয়া একটা ঘরে চপলার অচেতন দেহটাকে শুইয়ে রেখে ড্রাইভারটা প্রস্থান করল। রতন বুঝতে পারল
কোনো একটা নির্দিষ্ট ওষুধের প্রতিক্রিয়ায় তাকে অজ্ঞান করে ফেলা হয়েছে। চপলার জ্ঞান ফিরিয়ে আনবার জন্যে কালো কাপড় বাঁধা লোকটি তার চোখে মুখে জলের ঝাপটা দিতে লাগল। অল্পক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে এলো। কে? প্রশ্ন করে চপলা। আমি। আপনি চিনতে পারছো না? হো, তুমি ইউকিন, শয়তান। তোমার কাছে তাই বটে। কি উদ্দেশ্যে আমাকে এখানে নিয়ে এসেছ? উদ্দেশ্য মহৎ। তোমার সঙ্গী বর্মাসীর টিকটিকিটাকে শেষ করেছি, তার দেখতেই পেলে মীরা। ও নামে আমাকে ডেকো না, আমার নাম চপলা। সে যাই হোক, ওসব মিথ্যা তেজ দেখিয়ে কোনো লাভ নেই। তোমার প্রমাণ হাতছাড়া হয়েছে, অতএব মিথ্যা চেষ্টা করে লাভ কি? একমাত্র তুমি ছাড়া ভারতের বুকে কেউ আমাকে চেনে না। তা জানি। এই তো বুদ্ধিমতীর মতো কথা। এখন তোমার মুখটা বন্ধ করতে পারলেই আমি নিষ্কণ্টক। তাই আমি চাই তুমি আমাকে বিয়ে করে আমার দলে যোগ দেবে মীরা। আর যাই হোক, স্বামীকে কখনোই ফাঁসি কাটে ঝোলাতে তুমি পারবে না। তা হবে না শয়তান। ভেবে দেখো, 1 ঘন্টা সময় দিলাম। যদি বিয়ে করতে রাজি না হও এবং আমার দলে যোগ না দাও, তবে তোমাকে এই জগৎ থেকে সরাতে আমি বাধ্য হব। ব্রুট, নৃশংস। যাই বলো, কোনো ফল হবে না মীরা। আমি চললাম। 1 ঘন্টা পরে ফিরে এসে তোমার মতামত শুনব। ঘরের দরজা বন্ধ করে বাইরে বিরাট একটা তালা ঝুলিয়ে দিয়ে প্রস্থান করে লোকটি। এত বড় সংকটময় মুহূর্ত রতনের জীবনে প্রথম নয়। আর এসব সময়ে মন দৃঢ় রেখে কাজ করতে এসে জানে, যে গাছের গুড়ির আড়ালে আত্মগোপন করেছিল রতন, সোজা সেখান থেকে বেরিয়ে এলো। পকেট থেকে যন্ত্রাদি বের করে বড় তালাটা খুলতে তাকে খুব বেশি বেগ পেতে হলো না। তারপর চপলার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বলল, শিগগির চলুন, দেরি করলেই বিপদ বাড়বে। আমি সব শুনেছি। আমি ডিটেকটিভ দীপক চ্যাটার্জি, সহকারী রতনলাল। শূন্য ঘরের দিকে একবার ফিরে তাকিয়ে চপলা দ্রুত পদে রতনের অনুগমন করল। ঘণ্টাখানেক পর রতনের নির্দেশে স্থানীয় দারোগা একদল পুলিশ নিয়ে নির্দিষ্ট বাড়িটার চারপাশে আত্মগোপন করে বসে রইলেন। কিন্তু দস্যু ইউকিন যেন বাতাসের মাধ্যমে গন্ধ পায়। তাকে আর বাড়ির আশপাশে কোথাও দেখা গেল না। স্থানীয় থানার দারোগা ব্যর্থ হয়ে ফিরে যাবার সময় মনে মনে ভাবলেন, কলকাতার টিকটিকিগুলোর শুধু লম্বা লম্বা কথা, যত সব বাজে খবর নিয়ে মাথা ঘামায় ওরা। সেদিন বিকেল থেকেই পুলিশ অফিস থেকে ফোনের পর ফোন দীপককে চঞ্চল করে তুলল। এক্ষুনি বর্মা থেকে প্লেন আসবে, জানালেন পুলিশ কমিশনার সাহেব। সেদিন রাতে অন্য পুলিশ অফিসার এবং গোয়েন্দাদের সঙ্গে তাকেও উপস্থিত থাকতে হবে। দীপক সেদিন খুব চিন্তিত ছিল। রতন তখনও ফেরেনি। আর ওদিকে যেসব জায়গার উপর সে নজর রেখেছিল সেখানকার খবরও সে জানায়নি। সে আবার কোনো বিপদে পড়ল না তো? সন্ধ্যার মুখে দীপক বাধ্য হয়ে গাড়িতে করে এরোড্রোমের দিকে রওনা হলো। কিন্তু সেখানে পৌঁছে অবস্থার গুরুত্ব দেখে সে অবাক হয়ে গেল। প্রায় 8-10 জন রাইফেলধারী পুলিশ ও 5-7 জন সাধারণ পুলিশ অফিসারে জায়গাটা যেন সরগরম হয়ে উঠেছে। ডেপুটি পুলিশ কমিশনার বেশ কিছুক্ষণ আগেই এসে দাঁড়িয়েছিলেন। তিনি দীপককে দেখে হেসে বললেন, আসুন মিস্টার চ্যাটার্জি, এই প্লেনটাই বর্মা থেকে কলকাতায় এলো। এখন এর ভেতরের মালপত্রগুলো পরীক্ষা করে দেখে আমি চলে যাব। আপনারা আজ সারা রাত এটা পাহারা দেবেন। কাল খুব ভোরে প্লেনখানা দিল্লির দিকে যাত্রা করবে। পাইলট এবং ড্রাইভারেরা এটা ল্যান্ড করিয়ে এইমাত্র চলে গেল। দীপক 2 জন ডিডি বিভাগের অফিসারের সঙ্গে প্লেনে উঠে সমস্ত সোনা পরীক্ষা করে দেখে বলল, ঠিক আছে। ডেপুটি কমিশনার হেসে বললেন, আশা করি কোনো গোলমাল হবে না। দীপক বলল, সেই রকমই তো মনে হয়। রক্তথাবা অন্তত 1 রেজিমেন্টে দস্যু সৈন্য নিয়ে আক্রমণ না করলে কোনো ভয় নেই। ডেপুটি কমিশনার সেখান করে গাড়িতে চড়ে বসলেন। দীপক অন্যান্য অফিসার ও আর্মড পুলিশদের উপদেশ দিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়ালো। পরদিন ভোরে ড্রাইভার ও পাইলট ফিরে এলে প্লেনখানা কলকাতা ছেড়ে রওনা হলো দিল্লির দিকে। যাত্রার আগে ডেপুটি কমিশনার আর একবার সমস্ত সোনা পরীক্ষা করে নিঃসন্দেহ হয়ে প্লেনটাকে রওনা হওয়ার হুকুম দিলেন। কর্মক্লান্ত দেহে দীপক বাড়িতে ফিরে এসে দেখে সামনেই একটি কৌচে দেহ এলিয়ে দিয়ে শুয়ে রয়েছে রতনলাল। দীপকের পায়ের শব্দ পেয়ে রতন ধর্মরিয়ে উঠে বসল। তারপর বলল, এতক্ষণ কোথায় ছিলি? দীপক বলল, কপালের দুর্ভোগ,
গভর্নমেন্টের সোনা পাহারা দিচ্ছিলাম। যাক, কোনো গোলমাল হয়নি তো? না। ভালো কথা। এদিকের খবর জানিস? ওপরে গিয়ে দেখ, একজন নতুন অতিথি। সে কি? হ্যাঁ, একে উদ্ধার করে এই ঘন্টা 3-4 হলো ফিরেছি। উনি এখন বিশ্রাম করছেন। পরে সব শুনবি। দীপক ওপরে গিয়ে দেখল একটা খাটে চপলা বসু মৃতপ্রায় অবস্থায় পড়ে ঘুমোচ্ছে। দীপক আর তাকে বিরক্ত না করে নিজের ঘরে ফিরে এলো। তারপর বিছানায় গা এলিয়ে দিয়ে ঢলে পড়ল গভীর নিদ্রার কোলে। ঘণ্টা 2 পরে তার ঘুম ভাঙল টেলিফোনের ঘন ঘন আর্তনাদে। কে? টেলিফোন তুলে প্রশ্ন করে দীপক। আমি মিস্টার চ্যাটারসন কথা বলছি, ডেপুটি কমিশনার। সে কি, হঠাৎ জরুরি আহ্বান? ব্যাপার অত্যন্ত জরুরি আকার ধারণ করেছে মিস্টার চ্যাটার্জি। গভর্নমেন্টের কাছে কৈফিয়ত দিতে দিতে আমাদের অবস্থা সাংঘাতিক হয়ে উঠবে। কি ব্যাপার স্যার? দমদম থেকে রওনা হওয়ার পর প্লেনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে গেল কোথায় প্লেনটা? পাইলট আর ড্রাইভার যারা সকালে এসে প্লেনটা চালিয়ে নিয়ে গেল তারা সব জাল লোক। রক্তথাবা না ইউকিন কি যেন নাম, ওরা তাদের দলের লোক। কি করে জানলেন? আসল ড্রাইভার আর পাইলট যে হোটেলে থাকতো সেখানকার ঘরে তাদের হাত পা মুখ বাঁধা অবস্থায় সকালে পাওয়া গেল। হাউ স্ট্রেঞ্জ! সত্যি এ যেন আরব্য উপন্যাসের গল্প মিস্টার চ্যাটার্জি। কিন্তু শীঘ্র ব্যবস্থা না করলে আমাদের সুনাম অক্ষুণ্ণ রাখা অসম্ভব হয়ে উঠবে। তা তো বটেই। কখন আসছেন? একটু দেরি হবে স্যার, ঘণ্টাখানেক। চপলা বসু নামে মেয়েটিকে রক্তচাপা চুরি করে নিয়ে গিয়েছিল। আমার সহকারী তাকে উদ্ধার করেছে। এই চপলা বসু ছাড়া এদেশের আর কেউ তাকে চেনে না। যেমন করেই হোক তার সাহায্য নিয়ে রক্তথাপাকে গ্রেপ্তার করতে হবে স্যার। পুলিশ পাহারা দিয়ে তাকে নিরাপদে রাখবার ব্যবস্থা করতে হবে স্যার। আমার মনে হয় রক্তথাপা আবার একে নিয়ে যাবার চেষ্টা করবে। সেটা অসম্ভব নয়। যা হোক ব্যবস্থা করুন মিস্টার চ্যাটার্জি, যত সত্বর হয়। দীপক উত্তর না দিয়ে রিসিভারটা নামিয়ে রাখল। ঘুম থেকে উঠে 2টো সিদ্ধ ডিম, মাখন রুটি আর পরপর 2 কাপ কফি খেয়ে চপলা বেশ একটু চাঙ্গা হয়ে উঠল। দীপক তার সামনে বসে বলল, আশা করি এবার আর আপনার সম্পূর্ণ ইতিহাস বলতে কোনো আপত্তি হবে না চপলা দেবী। পাণ্ডুর হাসি হেসে চপলা বলল, না, আমি এবার ইউকিন সম্বন্ধে যা জানি এবং আমার প্রাচীন ইতিহাস সবটুকুই আপনার কাছে খুলে বলবো মিস্টার চ্যাটার্জি। আশা করি নিরপেক্ষ বিচার করে আপনি আমাকে সাহায্যই করবেন। কোনো কথা না বলে দীপক একটা সিগারেটে অগ্নিসংযোগ করে চপলার কাহিনীর দিকে মনোযোগ অর্পণ করল। চপলা বলে চলল, প্রথম কথাই হচ্ছে আমার সত্যিকারের নাম চপলা নয়, ওটা আমার ছদ্মনাম। আমার আসল নাম মীরা বসু। দীপক বাধা দিয়ে বলল, এটুকু আমি জানি। ঠিক তাই। মীরা বলল, নিজের পরিচয় গোপন রাখবার জন্যেই এই পথ অবলম্বন করতে আমি বাধ্য হই, কিন্তু তাতেও কোনো ফল হয়নি। আমার পরিচয় আপনিই প্রকাশিত হয়ে পড়েছে। হাজার চেষ্টা করেও রক্তথাবার শ্যান দৃষ্টি থেকে নিজেকে দূরে রাখতে পারিনি। সে যাক, আমার বাবা ছিলেন বর্মার একজন বিখ্যাত অ্যাটর্নি। বেশ ভালোই ছিল তার উপার্জন। অত্যন্ত অল্প বয়সে আমার মা মারা যান। তবু বাবার স্নেহ যত্নে বেড়ে ওঠার ফলে কোনো দিনই মায়ের অভাব বুঝতে পারিনি এতটুকুও। আমার বয়স তখন বছর 16। একদিন হঠাৎ দেখতে পেলাম ইউকিন নামে একজন লোকের সঙ্গে বাবা কী সব ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছেন। প্রথম দর্শনে এই লোকটাকে আমার অত্যন্ত খারাপ মনে হয়েছিল। আমি বাবাকে সে কথা বলায় তিনি বললেন, না না, সব মানুষকেই এভাবে অবিশ্বাস করতে নেই। একে অত্যন্ত সৎলোক বলেই আমার মনে হয়। এভাবে বছরখানেক কাটল। মাঝে মাঝে ও আমাদের বাড়িতে আসতো। তখন দেখতাম ইউকিনকে দেখেই বাবার মুখ কেমন যেন বিবর্ণ হয়ে উঠত। আমি পিতার একমাত্র সন্তান। একদিন তাই আমি সাহস করে তাকে ব্যাপারটা জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ইউকিনের সঙ্গে ব্যবসায় লিপ্ত হওয়াতে তার প্রায় 1050 টাকা ক্ষতি হয়ে গেছে। তার মধ্যে 1015-20 টাকা তিনি শোধ করেছেন, বাকিটা শোধ করা সম্ভব হয়নি। তাই বাজারে তার অনেক দেনা রয়ে গেছে। তার জন্যে তার নামে ওয়ারেন্ট পর্যন্ত নাকি আসতে পারে। বুড়ো বয়সে জেল খাটতে হবে এই দুশ্চিন্তাই তাকে মৃতপ্রায় করে তুলেছিল। ইতিমধ্যে একদিন ইউকিন গোপনে আমার সঙ্গে দেখা করল। সে বলল যে আমি নাকি ইচ্ছা করলেই উপযুক্ত কাজ নিয়ে যথেষ্ট টাকা উপায় করে বাবাকে ঋণমুক্ত করতে পারি। প্রথমটা আমি তার কথা বিশ্বাস করিনি। পরে জিজ্ঞাসা করলাম, কী সে কাজ? সে বলল, কাজ অত্যন্ত সামান্য। তার একটি চালানি ব্যবসা আছে।
তাতে কাজ করলে নাকি মাসে ২,০০০ টাকা পর্যন্ত উপায় করা যেতে পারে। তবে কথাটা খুব গোপনে রাখতে হবে। বাবাকে রক্ষা করবার জন্যে ইচ্ছার বিরুদ্ধেও আমি এই প্রস্তাবে রাজি হলাম। কিন্তু তখন কি জানতাম যে এরপরেই আমাকে কি দুর্নিবার বিপদের সামনে গিয়ে দাঁড়াতে হবে। মাস ৬ ভালোই কাজ করলাম। আমার টাকা নিয়ে বাবা তার ঋণের কিছু অংশ শোধ করে ফেললেন। কিন্তু একদিন হঠাৎ কাজ থেকে ফিরে বাড়ি এসে দেখি আমার নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট এসে উপস্থিত। কী ব্যাপার জিজ্ঞাসা করতে পুলিশ থেকে জানালো যে আমরা নাকি গোপনে নানা ধরনের চোরাই মাল এবং মাদকদ্রব্য চালান দিতাম। এভাবে বিপন্ন হয়ে আমি যখন হাজতে গিয়ে উপস্থিত হলাম, তখন একদিন ইউকিন এসে দেখা করল। সে বলল ৩,০০০ টাকা দিয়ে আমাকে সে মুক্ত করবে, তবে বিচারের সময় কোর্টে আমি যেন ইউকিনের নাম না করি। আমি সে প্রস্তাবেও রাজি হলাম। আমার ২ বছর জেল হয়ে গেল, কিন্তু ইউকিন নির্বিবাদে বাইরে ঘুরে বেরিয়ে একের পর এক অপরাধ করে চলল। যাই হোক, জেল থেকে ২ বছর পরে ফিরে এসে শুনতে পেলাম ইউকিন তার একটি কথাও রক্ষা করেনি। বাবার নামে পাওনাদারেরা ওয়ারেন্ট বের করেছিল। সেই শোকে হাসপাতালেই তার মৃত্যু হয়েছে। এই কথা শুনে আমার মনের ওপর দিয়ে যেন জ্বলন্ত প্রতিহিংসার স্রোত বয়ে গেল। আমি সেদিনই প্রতিজ্ঞা করলাম, যেমন করে হোক ইউকিনকে গ্রেপ্তার করিয়ে প্রতিহিংসা নিতে হবে। আমার কাছে ওর একটা ফটো ছিল। তাছাড়া বর্মার একজন প্রাইভেট ডিটেকটিভকেও আমি তার বিরুদ্ধে নিযুক্ত করলাম। উনিই বিনায়ক শর্মা নামে কাদাপাড়ায় থাকতেন। ইউকিন ভারতে গিয়েছে খবর পেয়ে আমরা দুজনেই ভারতের দিকে যাত্রা করলাম। কিন্তু ইউকিন তার লোক দিয়ে আমার ভ্যানিটি ব্যাগটি তার ফটো শুদ্ধ চুরি করিয়েছে। বর্মার ডিটেকটিভ মোহন সিংকেও সে হত্যা করেছে। তারপর সে আমাকে চুরি করে নিয়ে বিবাহ করবে বলে মনস্থ করেছিল। তাহলে আমাকে বাধ্য হয়ে তার দলেই কাজ করতে হতো। এতগুলো কথা বলে চপলা চুপ করল। দীপক শুরু করল, এখন আপনি ছাড়া সারা ভারতের বুকে তাকে কেউ চেনে না। তাই সে যেমন করে হোক আবার আপনাকে চুরি অথবা হত্যা করবার জন্যে নিশ্চয়ই চেষ্টা করবে। সেটা অসম্ভব নয়। সেটা যে ঘটতে পারে তা আমি জানি। যাক, আপনি এখন কোথায় থাকতে চান? আমার হোটেলে ফিরে যেতে কোনো আপত্তি নেই, তবে আমাকে রক্ষা করবার উপযুক্ত ব্যবস্থা যদি করেন। বেশ, সে ব্যবস্থা করছি। পুলিশ কমিশনারকে এক্ষুনি ফোন করে দিচ্ছি আমি। সেদিন সকালে শহরের প্রত্যেকটি সংবাদপত্রে বড় বড় অক্ষরে বের হলো, দিল্লিগামী এরোপ্লেন হইতে সোনা উধাও, পুলিশের শোচনীয় ব্যর্থতা, রক্ত থাবার অভিনব কীর্তি। খবরের কাগজের খবরগুলির দিকে চোখ রেখে বিরক্ত হয়ে উঠেছিল দীপক। এভাবে যদি দিনের পর দিন তাদের এইসব ব্যর্থতার কাহিনী খবরের কাগজের বুকে বড় বড় অক্ষরে প্রতিফলিত হতে থাকে, তাহলে অবশেষে তাদের যে দুর্নাম রটবে তা থেকে কিছুতেই আর নিজেদের রক্ষা করা যাবে না। কি করবে বলে সে এক মনে চিন্তা করছে, এমন সময় প্রচণ্ড শব্দে টেলিফোনটা বেজে উঠল। কে? ইন্সপেক্টর বাসু। কি খবর আপনার? আমি ভবানীপুরে হোটেল রিজেন্টের ওপর দৃষ্টি রেখেছিলাম। আজ সকালে দেখছি একদল লোক হোটেলের সামনে জটলা করছে। তাদের উদ্দেশ্যটা কি ঠিক বুঝতে পারছি না। তাই নাকি? আমি লালবাজারে ফোন করে এক্ষুনি আসছি। খুব অ্যালার্ট থাকবেন মিস্টার বাসু, মেয়েটা যেন হাতছাড়া হয়ে না যায়। লালবাজারে একটা জরুরি ফোন করেই দীপক রওনা হয় ভবানীপুরের দিকে। চলন্ত জিপটা থেকে পরপর 2টো গুলি ছুটে এলো পেছনের পুলিশ বাহিনী লক্ষ্য করে। যে করেই হোক ওকে অ্যারেস্ট করতে হবে মিস্টার চ্যাটার্জি, বললেন ইন্সপেক্টর বাসু। ওই যে রক্ত থাবা ওই গাড়িটাতে করে চপলা দেবীকে নিয়ে পালাচ্ছে। একসঙ্গে 3টি রিভলভার থেকে গুলি গিয়ে জিপের টায়ারটাতে লাগলো। টায়ারটা সশব্দে ফেটে গেল। সঙ্গে সঙ্গে একজন লোক জিপ থেকে পথের ওপর লাফিয়ে পড়ে প্রাণপণে ছুটে পালাতে লাগলো। পুলিশ বাহিনী চলল বন্দিনী চপলাকে উদ্ধার করতে, কিন্তু দীপক ও রতন রিভলভার নিয়ে পলায়নরত লোকটির অনুধাবন করল। একটা সরু গলির প্রান্তে এসে দুজনে দুদিক থেকে পিস্তল উঁচিয়ে হেঁকে উঠল। এক পা নড়লেই তোমার মৃত্যু অবধারিত ইউকিন, এখনও আত্মসমর্পণ করো। মুখোশধারী ইউকিন প্রতিবাদ করবার অবকাশ মাত্র না পেয়ে দীপক চ্যাটার্জির হাতে বন্দী হল। ওধারে লালবাজার থেকে পরপর 2টি লরি বোঝাই সশস্ত্র পুলিশ হোটেলের সামনে এসে দাঁড়ালো। সামনের লরি থেকে ডেপুটি পুলিশ কমিশনার নামলেন। ব্যাপার কি মিস্টার চ্যাটার্জি? এই নিন আপনার আসামি। চপলাকে ইতিপূর্বে মুক্ত করা হয়েছিল। সে বলল, এই হচ্ছে রক্তথাবা ওরফে ইউকিন।
দীপক তার মুখ থেকে মুখোশটা সরিয়ে নিয়ে বলল, আপনি ঠিকই বলেছেন মীরা দেবী, কিন্তু আমাদের কাছে ওর নাম ছিল ইনফর্মার অনন্ত প্রসাদ। ডেপুটি পুলিশ কমিশনার প্রায় চিৎকার করে উঠলেন, সে কি মিস্টার চ্যাটার্জি? দীপক হেসে বলল, হ্যাঁ, দিন কয়েক থেকে আমার সন্দেহ হয়েছিল, পরে দেখলাম দলের দু একজনকে ধরিয়ে দিয়ে নিজেকে সম্পূর্ণ সন্দেহমুক্ত রেখে কাজ করে যেতে জানিনি। আমাকেও একবার বিপদে ফেলবার চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্যক্রমে সে যাত্রা খুব রক্ষা পেয়ে গেছি। এতদিনে প্রমাণ সমেত একে ধরা সম্ভব হলো। এখন এর আরেকটি কর্মক্ষেত্র নারকেলডাঙ্গার পুলের তলে অবস্থিত ট্যাক্সির আড্ডার হরিধন পালিতকেও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আর তোমার লুট করা সোনাটা কোথায় আছে বলে ভালো উইকেন? না বললে আমি বলে দিচ্ছি, ওটা ওর নারকেলডাঙ্গার গুপ্ত আড্ডার একটা শেডের মাটির তলায় রাখা হয়েছে। হরিধন পালিতকে তোমার আগেই আমি ধরেছি, তবে সব কথা খুলে বললে তাকে বাঁচার এই আশ্বাস দেওয়াতে সে ওটা বাধ্য হয়েই আমাদের কাছে স্বীকার করেছে। অনন্ত ওরফে ইউকিন বলল, তোমাকে মেরে ফেললেই আমার সবচেয়ে সুবিধা হতো দীপক চ্যাটার্জি, সেটা না করেই আমি মস্ত ভুল করেছি। এখন সব শেষ হয়ে গেছে। মীরা ওরফে চপলা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার প্রতিজ্ঞা যে আপনি সার্থক করে তুললেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার চ্যাটার্জি। দীপকের ঠোঁটে ফুটে উঠল রহস্যময় হাসি।